করেছিলাম সামান্য, সেটা দিয়ে শেষ করেছিলাম। এটা হচ্ছে সম্ভবত 574। এটা অল্প করে করছিলেন, করলে ভালো হয়। এইটা কি আজকে আর করানোর দরকার আছে নাকি সবার কাছে? শুরু থেকে করলে দরকার আছে। অল্প করে টাচ করছিলেন। হ্যাঁ, গতকালকে অল্প করে টাচ করছিলেন, মানে শুরু থেকে শুরু করলে ভালো হয়। আচ্ছা, যাই হোক, একটু বুঝিয়ে দিই। কনভার্ট দ্য ফলোইং চেইন ইন্ডেক্স ইনটু এ ফিক্সড বেস ইন্ডেক্স। এখানে একটা আছে হচ্ছে যে উইথ বেস 1986 আর একটা আছে উইথ বেস 1988। 1986 আমার চেইন বেস ইন্ডেক্স দেওয়া আছে। 86 এ গিয়ে এইটাকে ফিক্সড বেস করতে হবে, আবার 88 এ গিয়েও করতে হবে। এখানে আমরা জানি যে 86 এ যেটা হচ্ছে যে চেন বেসড টু ফিক্সড বেসড এর যে নিয়মটা ছিল, যেমন এই যে 86 এ 100 মানে এটাই বেস ইয়ার। তাহলে এখানে যে চেন ইন্ডেক্স আছে 106.1, এটা হয়ে যাবে 100। তারপরেরটা নিয়ম হচ্ছে এই 100 এর সাথে এই পরবর্তী বছরের মানে আগের বছরের ফিক্সড বেস ইন্ডেক্স যেটা হবে সেইটার সাথে পরের বছরের চেইন বেস ইন্ডেক্স আগের বছরের যেটা, এটা গুণ করে তাকে 100 দিয়ে ভাগ দিলে ওইটাই থাকে। আমরা এর আগেও একটা অঙ্ক দেখেছি 105 দশমিক কত যেন ছিল, মানে এটা সেম থাকে। তারপরে 103.6 ডিভাইডেড বাই 100, এটা হয়ে যাবে 107.4। আবার 107.4 ইন্টু 104.2 ডিভাইডেড বাই 100, 111.9। 111.9 into 105.7 divided by 100, 118.3। বোঝা যাচ্ছে তো সব কিভাবে হচ্ছে? এইভাবে 86 যখন আমার হয়ে গেল, 88 এরটা হলো কম্পারেটিভলি ইজিয়ার, কারণ এখন তাহলে ফিক্সড বেস টু ফিক্সড বেস এটা দুই ভাবে করা যেতে পারে। একটা হচ্ছে যে 86 থেকে সরাসরি এখানে এইটাই সবচেয়ে সুবিধা হবে, যে 107.4 যেটা বের করলাম এটাকে 100 ধরে এই 107.4 দিয়ে 50 টাকা রানু কত দিছে, আগে টাকা দেয় নাই, এই হলো প্রথম 1 লাখ দিল। তাহলে এইটা আমি মনে করি এটা ক্লিয়ার সবার কাছে। এই আমি এখন স্লাইড চেঞ্জ করছি এবং পরে যেটা যাচ্ছি সেটা হলো কম্পোজিট ইন্ডেক্স নাম্বার। আমরা এখন এইটা শুরু করব। আপনাদের বইতে দেখেন কত নাম্বার পেজে আছে, এটা 195 আমি এখানে দেখতে পাচ্ছি। আর আমার কাছে পুরোনো যে বইটা আছে ওইটার অবশ্য পেজ নাম্বার আরো চেঞ্জড। কম্পোজিট চেইন ইন্ডেক্স নাম্বার, হ্যাঁ এটা হচ্ছে 146। আচ্ছা, হ্যাঁ, কিন্তু আজকে স্টুডেন্ট এত কম কেন? 32 অনলি। আচ্ছা, আমরা এখন তাহলে যাই কম্পোজিট ইন্ডেক্স নাম্বার। এইটা একটু দেখেন, যেটা আমি দেখাচ্ছি এইটা আপনাদের বই থেকে নেওয়া, বইতেও দেখতে পারেন যে এখানে বলা আছে যে কম্পোজিট ইন্ডেক্স নাম্বারস এর ক্ষেত্রে টু প্রসেসেস ইনভলভড ইন দ্য কনস্ট্রাকশন অফ দ্য ইন্ডেক্স নাম্বার। অর্থাৎ এই ইন্ডেক্স কম্পোজিট ইন্ডেক্স নাম্বারের ক্ষেত্রে দুটো প্রসেস ইনভলভ আছে। One is indexing comparing current values with those of the base year, and the other is averaging or somehow combining together the items under consideration. এখানে বিষয়টা হচ্ছে এইরকম যে কম্পোজিটটা যেটা আসছে যে আমি অতীতের একটা বছরে দেখা যাচ্ছে যে কোনো একটা প্রোডাক্টের বা কমোডিটির একটা দাম ছিল, এখানে ডিমান্ড সাপ্লাই এর একটা রিলেশনশিপের ব্যাপার চলে আসে ইমপ্লিসিটলি। সেটা হচ্ছে যে হয়তো সাপোজ যে রাইসের কেজি ছিল হয়তো 40 টাকা, তখন ওইটার চাহিদা ছিল হয়তো একটা পরিবারের ক্ষেত্রেই যদি ধরলাম যে ওইটার চাহিদা ছিল 1 মণ বা 40 কেজি। বর্তমানে ওই রাইসেরই দাম
হয়ে গেছে 50 টাকা, কিন্তু ডিমান্ডটা চেঞ্জ হয়ে গেছে, এটা এখন হয়ে গেছে হয়তো 35 কেজি। তাহলে এই যে এখানে দুটো জিনিস, একটা হলো প্রাইস আর একটা হলো কোয়ান্টিটি, তার মানে দুটো। এইটাই বলছে যে ওয়ান ইজ ইন্ডেক্সিং কম্পেয়ারিং কারেন্ট ভ্যালুস উইথ দোজ অফ বেজ ইয়ার। যেমন হতে পারে যে আমি বর্তমান বছরের কারেন্ট ইয়ারের প্রাইসকে আগের যে বছর সেটাকে আমরা বেজ ইয়ার বলছি, সেইটার প্রাইসের সাথে কম্পেয়ার করে একটা ইন্ডেক্সিং করলাম। এর সাথে আবার এভারেজিং করতে হবে ওই কোয়ান্টিটিটাকে। কোয়ান্টিটিটা তখন হয়ে যাচ্ছে একটা ওয়েট, যে আগে কতটুকু লাগতো এখন কতটুকু লাগছে। এই জন্যই বলছে প্রথম লাইনটাই টু প্রসেসেস ইনভলভড ইন দ্য কনস্ট্রাকশন অফ দ্য ইন্ডেক্স নাম্বার। আমার মনে হয় কিছুটা আইডিয়া পাওয়া গেছে, বাকিটা ক্লিয়ার হবে আমরা যখন এক্সাম্পলে যাব। কম্বাইনিং ইন্ডিভিজুয়াল প্রাইস ইন্ডেক্সেস বাই মিনস অফ এ ওয়েটেড এভারেজ। ওয়েটেড এভারেজ সম্পর্কে আপনাদের অনেকের আইডিয়া আছে। এই ওয়েটেড এভারেজের বিষয়ে এখানে যেরকম কম্পোজিট ইন্ডেক্স নাম্বারের ক্ষেত্রে আছে, আবার ফিনান্সিয়াল ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে আছে। বিশেষ করে ক্যাপিটাল বাজেটিং এর ক্ষেত্রে বা ওই যে কোম্পানির ক্যাপিটাল মিক্স এর ক্ষেত্রে, যে লোন কত হবে, ইকুইটি শেয়ার কত হবে, প্রিফারেন্স শেয়ারের পার্ট কত হবে, এইরকম যে ওখানে একটা ওয়েটেড এভারেজের বিষয় আছে, যে ওয়েটেড এভারেজ কস্ট অফ ফান্ড, এইটা বের করতে দিলে ওখানে ওই আইডিয়াটা লাগে ক্যাপিটাল বাজেটিং এ। হ্যাঁ, ক্যাপিটাল বাজেটিং এ। তবে এটা হচ্ছে যে ওই কোম্পানির ক্যাপিটাল মিক্স, যেটা মিক্স মিন্স হচ্ছে যে ওখানে যে ইকুইটি পার্ট বা ইকুইটি বা ডেপ্ট পার্ট থাকে, যে ইকুইটির ভিতরে আবার দেখা যাচ্ছে যে আমার কমন শেয়ার পার্ট একটা থাকে, আর একটা থাকতে পারে সেটা হচ্ছে যে কোয়াসি ইকুইটিও বলা যায়, সেটা এই যে প্রিফারেন্সিয়াল শেয়ার যেটা বলে, প্রিফার্ড শেয়ার। আর একটা হচ্ছে যে ব্যাংক লোন থাকতে পারে এখানে, তাই এরকম লোন থাকতে পারে, ইকুইটি থাকতে পারে, এইরকম বিভিন্ন সোর্স থাকতে পারে। ওই সোর্সের উপর মানে কোনটার কত পার্সেন্ট থাকবে, ওইখান থেকে এক একটার আবার এক এক রকম কস্ট থাকে ইনভলভ। ব্যাংকের ক্ষেত্রে যেরকম থাকে যে তার ইন্টারেস্ট পে করতে হয়। তারপরে কমন শেয়ারের ক্ষেত্রেও কিন্তু একটা ওখানে একটা কস্টের বিষয় চলে আসে, সেটা এক্সপেক্ট বা অপরচুনিটি কস্ট আমরা ধরতে পারি, অথবা যে ডিভিডেন্ড যেটা আমরা দেব সেটাও আসতে পারে। প্রিফার্ড শেয়ারের ক্ষেত্রে আসতে পারে যে ওখানে কন্ট্রাক্টের উপর ডিপেন্ড করে যে আমি যাদের প্রিফারেন্স শেয়ার ইস্যু করলাম তার সাথে আমার কন্ট্রাক্টটা কি আছে এইটার উপরে ডিপেন্ড করে। তা এইরকম আর কি বিভিন্ন মিক্স যদি থাকে তাহলে এক একটার কস্ট এক এক রকম, সেই ক্ষেত্রে এক একটার ভলিউমও এক এক রকম। ওই ভলিউমটাই হচ্ছে ওয়েট, আর ওই পার্সেন্টেজ ওইটাই হচ্ছে আমার আর কি কস্ট অফ ফান্ড। এইগুলো থেকে একটা ওয়েটেড এভারেজ কম্পোজিট ইন্ডেক্স বের করা হয়, যে এভারেজ কস্ট অফ ফান্ড ওখানে কত। তা ওইটার সাথে এইটার কিছুটা টাচ আছে, ওইটা যদি ইন দ্য মিন টাইম কারোর পড়া থাকে তারা বুঝতে পারবেন, আর না হলে হয়তো সামনে পাবেন আপনারা ওই লেভেলে গেলে, আমি জানি না এখন কোন লেভেলে এগুলো করাই। তাহলে এখানে একটা ওয়েটেড এভারেজ আমাকে বের করতে হবে। The formula for a weighted average is the same as this, but with weights denoted by W instead of frequency sense. আমরা আগে যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে সামেশন f of x divided by summation f অথবা n ইউজ করেছি, এখানে f এর জায়গায় w টা আসছে শুধু। এইটাই হচ্ছে ফর্মুলেশনের ডিফারেন্স। এখানে x denotes the values being averaged and w denotes the weights। যেমন x হতে পারে কস্ট অফ ফান্ড, যে হয়তো বললাম যে লোন 9% রেট অফ ইন্টারেস্ট, তাহলে x এর একটা মান হলো 9%। এরকম অন্যান্য সোর্সের ক্ষেত্রে x এর আরো মান থাকতে পারে। এখন দেখা যাচ্ছে ওয়েটটা কি, দেখা যাচ্ছে 50, হয়তো আমি 40% লোন নিলাম, তাহলে w1 এর মান হয়ে যাবে 0.40। আমার ইকুইটি পার্ট আছে আরো 40%, সেটা 0.40। আবার প্রিফার্ড স্টকের আছে 20% 0.2। তাহলে w এর মানটা এইভাবে ভ্যারি করবে, আর x এর মানটা প্রত্যেকটা ফান্ডের যে আলাদা আলাদা কস্ট অফ ফান্ড থাকবে সেইটা
এখানে একটা এক্সাম্পল আছে যে এভারেজ এক্সাম মার্কস অফ 40%, 55% and 58% উইথ ওয়েটস 2, 2 and 1। তাহলে এখানে ওয়েটের এভারেজ কত হবে? এখানে ওয়েটস দিছে 2 to 1, অর্থাৎ W1 হচ্ছে 2, W2 হচ্ছে 2, W3 হচ্ছে 1, আর এক্স এর মানগুলো হচ্ছে 40%, 55%, 58%। তা এইটা যদি আমরা করি ওই যে এই ফর্মুলা অনুযায়ী WX সামেশন, তার মানে হচ্ছে এই 40 into 2 plus 55 into 2 plus 58 into 1, এইটা আর নিচেই যাবে এই ওয়েটের যোগফল 2 যোগ 2 যোগ 1, এই যে সামেশন ওয়েট। তাহলে এইটাকে সিম্পলিফাই করলে 49.6% ওয়েটস আর এ মেজার অফ দ্য ইম্পর্টেন্স দ্যাট উই অ্যালোকেট টু ইচ আইটেম। এখানে যদি আপনারা 40 না ধরে বা 55 না ধরে পার্সেন্টেজ বা দশমিকও যদি ধরেন যে 0.40, 0.55 বা 0.58, তাহলেও এই একই অ্যান্সার এইভাবে আসবে। এটা জাস্ট আপনারা অ্যাডজাস্ট করে, যেমন 248 ডিভাইডেড বাই 5 হয় 49.6, তাহলে পার্সেন্টেজ আসলো কোত্থেকে? পার্সেন্টেজ এটা বিষয় না, এটা আপনারা এখানে 100 দিয়ে ভাগ দিলেই পার্সেন্টেজ আসবে। এটা দিতেও পারেন অথবা সরাসরি এইভাবে লিখেও নিতে পারেন। এইটাই হচ্ছে মূল কথা, হচ্ছে যে ওয়েটেড এভারেজটা কিভাবে আমরা কনসেপ্টটা পাবো সেইটা সম্পর্কে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে। এখন আমরা আরো এক্সাম্পলে যাই। দেখেন, আমি জানি না এগুলো আপনাদের বইতে আছে কিনা। এই যেমন প্রথমটা আছে, এটা গেল, দ্বিতীয়টা আছে 3 টাইপস অফ ব্রেড। হ্যাঁ, এইটা আছে, এই যে এটা আমি এখানে দেখাচ্ছি। দেখেন, আপনাদের বইতেও আছে, বইতেও দেখতে পারেন। এইটা হচ্ছে টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 7 আছে আমার এখানে, আর আপনাদের ওই বইতে এটা এক্সাম্পলে দেখানো আছে। এমনি কঠিন মনে হচ্ছে না তো কারোর কাছে? না স্যার। না স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ। আমি একটু এই গত দিনের চেয়ে আজকে একটু ধীরে যাব, কারণ এখানে যে অঙ্কগুলোর পরে আসবে সেইগুলো পরীক্ষায় ওইগুলো থেকেই দেখা যায়, এবং এখানে আছে কিছু ওই যে কম্পোজিট, তো একটার সাথে আর একটা রিলেশনশিপ আছে। এখানে দেখেন এই অঙ্কটা, the 3 types of bread sold by a shop have price indices of এত এত and এত। 3 types of bread, 3 ধরনের ব্রেড আছে যেগুলোর প্রাইস ইন্ডেক্স দেওয়া আছে এই তিনটা, কম্পেয়ার্ড উইথ লাস্ট ইয়ার, গত বছরের তুলনায়। তার মানে হচ্ছে যে প্রথম টাইপেরটা গত বছরে যেটা 100 টাকা ছিল, এই বছর সেটা 107 টাকা। দ্বিতীয় টাইপের ব্রেড যেটা গত বছর যেটা 100 টাকা ছিল, এবার 103 টাকা 60 পয়সা। আবার আর থার্ড টাইপ যেটা 102 টাকা 90 পয়সা হয়ে গেছে, অর্থাৎ 2.9% বেড়ে গেছে। Find the weighted average index for bread using quantities as weights if the quantity sold are 10:2:1। এখানে ইস্টু থাকলো না, কমা থাকলে এটা কোনো ফ্যাক্টর না, যেটাই থাক আপনারা সরাসরি তাহলে 10 into 107, 2 into 103.6 plus 1 into 102.9, এইটা করে ডিভাইডেড বাই সামেশন W, সামেশন ওয়েট। ওয়েট হচ্ছে এই যে এটা কোয়ান্টিটি, 10 যোগ 2 যোগ 1 সমান 13, এটা করলে 106.2। Because the first type of bread has such a high weighting, its index 107 has had a major impact in increasing the value। এখানে একটা জিনিস এই যে লাস্টে বলছে, এইটা একটু খেয়াল করার বিষয়। দেখেন, যেটা 107 টাকা দাম মনে করেন, আর একটা 103 টাকা 60 পয়সা, আর একটা 102 টাকা 90 পয়সা। এই যে 107 টাকা, এইটার কোয়ান্টিটি কিন্তু সবচেয়ে বেশি, মানে 13 ভাগের ভিতর 10 ভাগ। সেই জন্য ওয়েটেড এভারেজ বেরোবে এই 107 এর কাছাকাছি, বা এর দিকে ইনক্লাইনেশনটা বেশি। দেখেন, তাই বেড়েছে 106.2, যেটা থেকে 103.6 এর যে ডিস্টেন্স অথবা 102.9 এর যে ডিস্টেন্স, তার থেকে অনেক বেশি ক্লোজ হচ্ছে 107 এর। কারণ হচ্ছে যে এখানে ওয়েটটা এই 107 এর করেসপন্ডিং ওয়েট হচ্ছে হাইয়েস্ট ওয়েট। এইটাই হচ্ছে কারণটা কেন এটা 107 এর কাছাকাছি হচ্ছে। এইটা একটা ধারণা দেওয়া যে আপনারা যাতে অঙ্কটা কষে ওই ওয়েট দেখেই বুঝতে পারেন যে এইটার অ্যান্সার এইটার কাছাকাছি হবে, যেহেতু এইটার ওয়েট বেশি দেওয়া আছে। আমরা আর একটা অঙ্ক যেটা আমার বইতে আছে, এটা বইতে মানে আপনাদের এখানে মনে হয় করিয়ে দেওয়া আছে, হ্যাঁ নিচেই, এই যে ম্যানুফ্যাকচারার, এইটা
এখানে a manufacturer produces 4 items A, B, C, D and wishes to find an overall index of their prices compared with 3 years ago. 3 বছরের আগে এই ABCD প্রোডাক্টের যে প্রাইস ছিল আর আজকে যে প্রাইস, এই দুটোর ভিতরে একটা ইন্ডেক্সিং তারা চাচ্ছে। The quantity sold will be used as weights. Weights কোনটাকে ধরবেন সেটা বলে দিয়েছে, কোয়ান্টিটিটাকে। Calculate the price index using the following prices index. এইটা কি আছে অঙ্কটা? এই যে অঙ্কটা আছে এইটা, যে আমার চারটি প্রোডাক্ট ABCD এর 3 বছর আগে এর ইন্ডেক্স ছিল এইটা আর কোয়ান্টিটি ছিল এইটা। তাহলে বলছে যে ওই টাইমে আমার কম্বাইন্ড ইন্ডেক্সটা কত। কম্বাইন্ড ইন্ডেক্স আমরা এটা সোজা, এইটা আপনারা এই যে যেটা দেওয়া থাকবে সরাসরি এইটা গুণ করতে হবে। এইটা গুণ এইটা, এইটা গুণ এইটা, এইটা গুণ এইটা, এইটা গুণ এইটা। এই গুণটা করার পরে এই যে কোয়ান্টিটি সোল্ড, এইটাকে যেহেতু ওয়েট ধরতে বলছে W, তাহলে নিচে এই সামেশন W হবে। তার মানে এই কয়টার যোগফল হবে। এই কয়টার যোগফল কত? 164। তাহলে এই যে আমি গুণ করে যোগ করে যেটা পেলাম 17,959.9, এটাকে 164 দিয়ে ভাগ দিলে 109.5। 109.5। তাহলে বোঝা গেল কিভাবে ওয়েটেড এভারেজ বের করতে হবে। আমরা তাহলে ওয়েটেড এভারেজ এই পর্যন্তই শেষ। ওয়েটেড এভারেজ নাই, এরপরে যেটা আছে এটা হলো রিলেটিভ প্রাইস ইন্ডেক্স। ওয়েটেড এভারেজ কিন্তু এই পর্যন্তই আমরা শেষ করব। এরপরের পয়েন্ট যেটা আছে রিলেটিভ প্রাইস ইন্ডেক্স, এইটাও আপনাদের বইতে দেখেন এর পরপরই মনে হয় আছে। এই যে রিলেটিভ প্রাইস ইন্ডেক্স, রিলেটিভ মানে আপেক্ষিক। ওই যে সেই থিওরি অফ রিলেটিভিটি আইনস্টাইনের, রিলেটিভ, রিলেটিভ মানে একটার অপেক্ষা রাখটা। এটার ওই যে থিওরি অফ রিলেটিভিটি, যেটা সায়েন্সের স্টুডেন্ট এটা জানেন, যে দুটো ট্রেন পাশাপাশি লাইনে চলছে, একটা মনে করেন 100 কিলোমিটার বেগে যাচ্ছে আর একটা 90 কিলোমিটার বেগে যাচ্ছে একই দিকে। তখন যদি আপনি বাইরে অন্য কোনো না তাকাইয়ে অন্য এক ট্রেন থেকে আর এক ট্রেনের দিকে তাকান, মনে করেন যে আপনি আসেন বেশি স্পিডের ট্রেনে 100 কিলোমিটার যেটা চলছে, ওইটা থেকে যদি 90 কিলোমিটার ট্রেন যেটা আপনার পাশের লাইন দিয়ে একই দিকে যাচ্ছে ওই দিকে তাকান, তাহলে মনে হবে যে আপনার চেয়ে ওইটা 10 কিলোমিটার বেগে পিছনে পড়ে যাচ্ছে। আবার যদি উল্টাটা হয়, আপনি যদি 90-তে থাকেন ওই 100-র দিকে তাকান, তাহলে মনে হবে আপনাকে 10 কিলোমিটার বেগে ওইটা পাস করে চলে যাচ্ছে। এই যে দেখেন এই যে ডিফারেন্স, যেটা যে 90 থেকে যখন 90-তে আসি তখন 100-র দিকে তাকি আমার কাছে মনে হচ্ছে এই যে 10, এই 10টাই হচ্ছে আপেক্ষিক। তার মানে 90 এর আপেক্ষিক 100 হচ্ছে মাত্র ডিফারেন্সটাই 10টা। এখানেও এই ধরনের একটা যে 3 ইয়ার্স এগোতে এইটা এই যে আমাদের যে রিলেটিভটা আছে, যে একটা টাইম এর এখানে অনেকগুলো, দুটোই সাধারণত নেই, প্রাইস এন্ড কোয়ান্টিটি। প্রাইস এন্ড কোয়ান্টিটি আর প্রাইস কোয়ান্টিটি গুণ করলে যেটা হয় সেটাকে বলা হচ্ছে ভি, এটা হচ্ছে ভ্যালু। তাহলে এইটা আমরা একটু দেখি যে রিলেটিভ প্রাইস, এবং এই যে রিলেটিভ প্রাইসের চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। অঙ্ক ম্যাক্সিমাম টাইম কিন্তু আমি দেখেছি যে রিলেটিভ প্রাইস ইন্ডেক্স থেকে আসছে, অন্য জায়গা থেকেও আসে, কিন্তু এইটার ভিতর থেকেই বেশি দেখা যায়, এবং স্টুডেন্টরা এইটা নিয়ে কিন্তু আবার একটু বেশি মনে হয় যেন যে প্রবলেম ফেস করছে। সেই জন্য এইটা একটু ভালোভাবে খেয়াল করবেন। একটু আমি লাইনে থাকি। আমাদের আজকে হচ্ছে 10 হয়ে যাবে। তাহলে এই যে রিলেটিভ প্রাইস ইন্ডেক্স, the notation commonly used for the construction of index numbers is as follows. 0 থাকলে ধরে নেবেন এটা বেস ইয়ার, আর 1 থাকলে ধরে নেবেন কারেন্ট ইয়ার। যেমন P0 আর P1, P0 মানে প্রাইস ইন বেস ইয়ার, P1 মানে প্রাইস ইন কারেন্ট ইয়ার। for the base year and the under consideration, তাহলে কোয়ান্টিটি Q0 হচ্ছে বেস ইয়ারের কোয়ান্টিটি, Q1 হচ্ছে কারেন্ট ইয়ারের কোয়ান্টিটি, আর V0 হচ্ছে প্রাইস ইনটু কোয়ান্টিটি, দ্যাট ইজ ভ্যালু। যেমন ফিনান্সিয়াল ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে ভ্যালু মানে হচ্ছে সুদ আসল। এখানে
ভ্যালু মানে হচ্ছে প্রাইস এবং কোয়ান্টিটির গুণফল, অর্থাৎ মোট মূল্য। একটা ইউনিট প্রাইস হচ্ছে P0, কোয়ান্টিটি হচ্ছে Q0, তাহলে প্রাইস এবং কোয়ান্টিটি গুণ করলে এটা হবে মোট মূল্য। ঠিক একইভাবে 1 দিয়ে যেটা, এটা হলো কারেন্ট টাইমের বা কারেন্ট ইয়ারের, এখানে V1 into Q1 কারেন্ট ইয়ারের ভ্যালু এটা। তাহলে where value means the total expenditure of the item and other source of weights are denoted by W. এখানে ওই ওয়েটের একটা বিষয় থাকবে, সেটা আমরা W দিয়ে ডেনোট করব। আর এখানে আরেকটা দেখেন যে শুধুমাত্র আমি যদি কোয়ান্টিটিকে বাদ দিই, শুধু যদি প্রাইসের দিকে তাকাই, তাহলে সেটাকে আমি কারেন্ট প্রাইসকে যদি বেস প্রাইস দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ দিই, সেটাকে বলা হচ্ছে প্রাইস ইন্ডেক্স। আর যদি এই 100 দিয়ে গুণ না দিই, তাহলে যেটা হয় শুধুমাত্র রেশিওটা P1/P0, এটাকে বলা হয় প্রাইস রিলেটিভ। এইটা একটু খেয়াল রাখবেন, এইটা পরে কাজে লাগবে। প্রাইস ইন্ডেক্স, এবং এটা আপনাদের বইতে এই যে দেখেন, এই যে এখানে আছে, এই যে for a given item the price index is 100 into P1/P0 এবং প্রাইস রিলেটিভ হচ্ছে P1/P0। এইটা আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন, আমি ওখান থেকে নিয়ে আসছি এটা। and leave the multiplication by 100 to the end of the calculation। তার মানে অনেক সময় হয় কি যে আমরা ওই প্রাইস ইন্ডেক্স বারবার 100 দিয়ে গুণ না করে একবারে শুধু রেশিওটা বের করি, লাস্টে যাই 100 দিয়ে গুণ করে অ্যানসারটা বের করে দিই। তাহলে এটা হচ্ছে রিলেটিভ প্রাইস ইন্ডেক্সেস। এই শীটের উপরে কারোর কোনো কোশ্চেন আছে কিনা বলেন, ক্লিয়ার কিনা? আমার মনে হয় কঠিন তেমন কিছু নেই, শুধু 0 আর 1 কি জিনিস, প্রাইস ইন্ডেক্স কি জিনিস, প্রাইস রিলেটিভ কি জিনিস, এটা মনে রাখবেন। এরপরে যেটা আছে, এটাও আপনাদের বইয়ের দেখেন ওই পাতার নিচের দিকে আছে, রিলেটিভ প্রাইস ইন্ডেক্স। রিলেটিভ প্রাইস ইন্ডেক্স। আমি এই শীটগুলোতে একটু ধীরে ধীরে যাচ্ছি, এর কারণ হচ্ছে এই ফর্মুলা গুলো আপনাদের একটু ভালো বোঝানোর দরকার আছে। আমরা যেটা দেখলাম যে W হচ্ছে ওয়েট হিসাবে ব্যবহার করা হবে, তাহলে এখানে কি লেখা আছে, the usual formula for a relative price index is therefore এইটা হচ্ছে এই যে প্রাইস রিলেটিভ P1/P0 এর সাথে ওয়েট গুণ করে প্রত্যেকটা আইটেমের জন্য যেটা পাওয়া যাবে সেটা যোগ করা হয়, সেই জন্য সামেশন। আর নিচেই হচ্ছে ওয়েট W এর সামেশন। তাহলে এখানে তো P1 আর P0 নেওয়া আছে, তাহলে কিউ এরটা গেল কোথায়, সেটাও পরে আলোচনায় আছে। তাহলে এখানে আমরা একটু দেখি কি লেখা আছে, দি ওয়েটস কুড বি। এখন এই যে W কোনটা হতে পারে, আমার তো আছেই শুধু প্রাইস আর কোয়ান্টিটি, তাহলে W কোনটাকে ধরবো? W যে কোনোটাকেই ধরা যেতে পারে, যেমন বেজ ইয়ার কোয়ান্টিটিস অর্থাৎ Q0 যেটা, এটাকেও W ধরতে পারি। আবার ভ্যালু P0 into Q0 এর যে গুণফল, সেটাকেও আমি W ধরতে পারি। কারেন্ট ইয়ার কোয়ান্টিটিস কেও আমি W ধরতে পারি, আবার কারেন্ট শেয়ার ভ্যালুকেও আমি W ধরতে পারি। অথবা they could simply be decided on some other basis such as the weighting of the exam marks। এখানে কোনটা ওয়েট ধরতে হবে এটা নিয়ে আপনাদের চিন্তা করা লাগবে না, এটা প্রশ্নের উত্তর বলে দেবে যে ওইটাকে ওয়েট ধরে এই ইন্ডেক্স বের করতে হবে। লাস্টে আছে the index will be called base weighted or current weighted। এই যে যদি W এর মান বেজ ইয়ারের কোয়ান্টিটি বা ভ্যালু হয়, তাহলে তাকে বলা হচ্ছে বেজ ওয়েটেড রিলেটিভ প্রাইস ইন্ডেক্স। আর যদি W এরটা এই যে কারেন্ট ইয়ার কোয়ান্টিটি বা ভ্যালু হয়, তাহলে এটা বলা হবে কারেন্ট ওয়েটেড প্রাইস রিলেটিভ প্রাইস ইন্ডেক্স। তাহলে বেজ ওয়েটেড আর কারেন্ট ওয়েটেড মানে হচ্ছে যে আমি ওয়েটটাকে কি ওই জিরোটা যেটাই আছে P0 Q0 এইগুলো দিয়েই বেসটা ধরবো, নাকি বেসটা 1 যেটা আছে Q1 P1 সেটা ধরবো, সেইটার উপর ডিপেন্ড করবে। এই গেল একটা। আর এইটা খুব একটা মনে হয় দরকার পড়বে না আপনাদের, এই যে পরে যে ফর্মুলাটা দিচ্ছি
এইটা জাস্ট একটু দেখে যান, এটা হচ্ছে এগ্রিগেট প্রাইস ইন্ডিসেস, এইটা সোজা হচ্ছে যে ওয়েট দিয়ে P1 কে এবং ওয়েট দিয়ে P0 কে এটা গুণ করে সবগুলো যোগ করে রেশিও বের করলে এটা হয়ে যাবে, আমরা এটাই যাচ্ছি না। আচ্ছা, এখন আসেন যে এই যে আগে আমরা দেখলাম উপরে হচ্ছে রিলেটিভ প্রাইস ইন্ডেক্স, এরপরে আসলো রিলেটিভ কোয়ান্টিটি ইন্ডেক্স, অথবা এটাকে শুধু কোয়ান্টিটি ইন্ডেক্স বলা হয়। ফর্মুলা কিন্তু সেম, শুধু পি এর জায়গায় কিউ বসছে। ক্লিয়ার? তাহলে রিলেটিভ প্রাইস ইন্ডেক্স এর ফর্মুলা এবং কোয়ান্টিটি ইন্ডেক্স এর ফর্মুলা বা রিলেটিভ কোয়ান্টিটি ইন্ডেক্স এর ফর্মুলা দেখেন সেম, কিন্তু শুধু P1 এর জায়গায় বসছে Q1, P0 এর জায়গায় বসছে Q0, এইটাই। আবার এই যে আগের নিচেই যে যেটা দেখছিলাম যে এগ্রিগেট প্রাইস ইন্ডেক্স, তাহলে ওই রকম যদি পি এর জায়গায় কিউ বসাই দিই তাহলে এইটার নাম হয়ে যাবে এগ্রিগেট কোয়ান্টিটি ইন্ডেক্স। ঠিক আছে, ফর্মুলা গুলোর সাথে পরিচিত হয়ে গেলেন। এরপরে আমরা যাব হচ্ছে অঙ্কে। এই ফর্মুলা গুলো কি কেমন লাগছে? ফর্মুলা গুলো এমনি বোঝা যাচ্ছে তো যেভাবে বলছি? জি স্যার। আমি কি আর একটু রিপিট করবো কিনা? যাচ্ছে স্যার। ওকে, এবার আসেন যে আমরা তো ফর্মুলা গুলো দেখলাম, এখন একটু ম্যাথমেটিক্যাল প্রবলেমে যাই। এইটা আপনাদের বইতে এই যে এই অঙ্কটা সম্ভবত 0.89 1.43, হ্যাঁ ওই অঙ্কটা বইতে দেখেন, এটা আছে আমার এখানে ইলাস্ট্রেশন 7। একটু পড়েন আপনারা অঙ্কটা, একটু পড়েন। আচ্ছা, তাহলে এখানে বলছে যে a grocer wishes to index the prices of 4 different types of tea with base year 1990 and current year 1995. বইতে দেখেন অন্যরকম থাকতে পারে। The available information is as follows. কি কি দেওয়া আছে? 4 রকম চায়ের তথ্য দেওয়া আছে। বেজ ইয়ারটা হচ্ছে 1990 আর কারেন্ট ইয়ারটা 1995। তাহলে বেজ ইয়ারের যে তথ্যটা দেওয়া আছে সেটা কি কি আছে, যে এ ক্যাটাগরি টি বা এ টাইপ টি যেটা আছে সেইটার প্রাইস ছিল ইন পাউন্ড ছিল হচ্ছে 0.89, আর এটা তখন কোয়ান্টিটি ছিল হচ্ছে 65 ট্রেডস। আবার বিটা ছিল 1.43, এইটার কোয়ান্টিটি ছিল 23। সি এর ছিল 1.29, এইটার কোয়ান্টিটি ছিল 37, এবং ডি এর ছিল 0.49, সবচেয়ে কম দাম, এটা 153। তাহলে একটা জিনিসের মিল আছে যে দেখেন যেটা প্রাইস বেশি সেটার আবার কিন্তু কোয়ান্টিটি কমে গেছে। আর 5 বছর পরে ওই ক্যাটাগরির চায়েরই দামগুলো চেঞ্জ হয়ে গেল। কত হলো? যেটা 0.89 ছিল সেটা হয়ে গেল 1.03, যেটা 1.43 ছিল এটা 1.69, যেটা 1.29 ছিল এটা হলো 1.49, and 0.49 converted to 0.89. Similarly, the quantity is also changed. যেটা 65 ছিল এই টাকায়, সেটা এই টাকাতে হতে 69 হয়ে গেল কোয়ান্টিটি। এইটারও দামও বাড়লো, আবার কোয়ান্টিটিও বাড়লো 28। সব জায়গায় দাম বেড়ে গেছে, কোয়ান্টিটিও প্রত্যেকটা বেড়ে গেছে। তাহলে বলছে যে এই যে দুটো টাইম পিরিয়ডের, একটাকে আমি ধরবো বেজ ইয়ার, সেই জন্য আমি P0 আর Q0 রেখেছি, আর একটা ধরবো কারেন্ট ইয়ার, P1 আর Q1 ধরেছি। এর ভিতর থেকে আমাকে বের করতে বলছে কি? আমাকে বের করতে প্রথমটা বলছে ক্যালকুলেট দ্য বেজ ওয়েটেড রিলেটিভ প্রাইস ইন্ডেক্স ইউজিং ওয়েটস। ওই যে আপনাদের খেয়াল আছে ফর্মুলাটা,
কি বলেছিলাম, বেজ ওয়েটেড আর কারেন্ট ওয়েটেড। তাহলে বেজ ওয়েটেড অর্থাৎ ওয়েট ধরতে হবে এই P0 অথবা Q0 অথবা তাদের কম্বাইন ভ্যালু যেটা, সেটা কোনটা সেটা আমাকে বলে দিচ্ছে। ওয়েট কোনটা, এই জায়গায় দুটো অঙ্ক করতে হবে। একটা হলো যে প্রথমে ওয়েট ধরতে হবে কোয়ান্টিটিকে অর্থাৎ Q0 কে, আবার আর একটা অঙ্ক করতে হবে সেটা ভ্যালুকে অর্থাৎ P0 Q0 এর গুণফলকে। তার মানে এই দিকে তাকিয়ে কিন্তু আপনাকে ডিসিশন নিতে হবে যে আমি তাহলে ক্যালকুলেশনটার কলাম গুলো কিভাবে সাজাবো। আমাকে বলছে বেজ ওয়েটেড রিলেটিভ প্রাইস ইন্ডেক্স, পরেরটা বলছে ক্যালকুলেট দ্য কারেন্ট ওয়েটেড রিলেটিভ প্রাইস ইন্ডেক্স। দেখেন দুটোই কিন্তু প্রাইস ইন্ডেক্সের কথা বলছে। এই যে 2 নাম্বার যেটা আছে এইটা কিন্তু আপনাদের টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 9 আমার মনে হয়, দেখি এইটা দেখেন, এই যে ক্যালকুলেট দ্য বেজ ওয়েটেড রিলেটিভ প্রাইস ইন্ডেক্স ইউজিং as weights quantities and values that is revenue for each item। এইটা গেলে একটা অঙ্ক। আর একটা কোনটা, আর একটা হচ্ছে এই যে আপনাদের বইয়ের এই যে সেকেন্ড এক্সাম্পল যেটা, এইটাও ওই একই অঙ্কের, কিন্তু এখানে কি বলছে, ক্যালকুলেট দ্য কারেন্ট ওয়েটেড রিলেটিভ প্রাইস ইন্ডেক্স উইথ ওয়েটস গিভেন দ্য কোয়ান্টিটিজ এন্ড ভ্যালুস। ওই যে আমি এই দুটোকেই একই শীটে নিয়ে গেছি, এই যে এইভাবে দুটো কোশ্চেন করে দিছি, যেহেতু একটা একই তথ্যের ভিত্তিতে আমাকে এই দুটোর সলিউশন বের করতে হবে। আচ্ছা, তাহলে আমরা সলিউশনটা একটু দেখি। আবার বলছি আমি, দেখেন এই যে চাচ্ছে কি, এইটার দিকে একটু খেয়াল করেন ভালোভাবে, যে ক্যালকুলেট দ্য বেজ ওয়েটেড রিলেটিভ প্রাইস ইন্ডেক্স অর্থাৎ ডাব্লিউ এর মানটা হবে এই P0 আর Q0 রিলেটেড কিছু একটা। সেই কিছু একটা কি, প্রথমটা হলো কোয়ান্টিটি অর্থাৎ Q0, দ্বিতীয়টা হচ্ছে ভ্যালুজ অর্থাৎ P0 ইন্টু Q0। তাহলে এই অঙ্কটা করতে গেলে আপনাকে Q0 এর কলামটা লাগবে, P0 ইন্টু Q0 এর গুণফলের একটা কলাম লাগবে, আবার তাহলে সেটা ওয়েট বেরোবে। আর হচ্ছে ওই যে ফর্মুলার দিকে আপনাদের খেয়াল আছে কিনা, এই যে ফর্মুলা, এই W এর মান হচ্ছে একবার Q0 এর যোগফল গুলো নিতে হবে। ওখানে 4টে Q0 আছে 4টে আইটেমের জন্য, আবার 4টে ভ্যালু বের করে সেই 4টের যোগফল নিতে হবে, নিয়ে আবার P1 বাই P0 এই রেশিওটাও বের করতে হবে, করে ওই W প্রত্যেকটা W এর সাথে P0 Q0 গুণ করতে হবে। এইভাবে কলামগুলো সাজাতে হবে। এটা যদি আপনারা চর্চা না করেন এটা কিন্তু পারবেন না, আমি আগেই বলে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি। আচ্ছা, এটা একটু দেখি, এইটা যে এখানে দেখেন সলিউশন 1, তাহলে আমার দরকার কি, P1 বাই P0 দরকার। ফর্মুলাটার দিকে খেয়াল রাখেন, P1 বাই P0 দরকার, প্রথম অঙ্কটাই Q0 দরকার, এবং 2 নাম্বারটাই ভ্যালু দরকার V0। এই 3টে কলাম কিন্তু আপনাকে ওই ফর্মুলার দিকে তাকিয়ে এবং কি চাচ্ছে সেইটার দিকে তাকিয়ে সাজাতে হবে। আমি আবার ব্যাক করছি একটু, যে এই যে বেজ ওয়েটেড যেটা বললো তার মানে হচ্ছে যে কোয়ান্টিটি অর্থাৎ Q0টা আপনার দরকার, ভ্যালু P0 এবং Q0 এর গুণফলটা দরকার, আর ফর্মুলাতে আছে P1 বাই P0 সেটাও আপনার দরকার। তাহলে এই 3টে কলাম ইনিশিয়ালি আপনার থাকতে হবে। তাহলে এরপরে আসবে ওই যে দেখেন এই যে রিলেটিভ কথাটা, রিলেটিভ মানে কি, P1 বাই P0 অথবা Q1 বাই Q0। যদি P1 বাই P0 থাকে তাহলে এটা প্রাইস রিলেটিভ বলে, আর Q1 বাই Q0 থাকলে সেটাকে কোয়ান্টিটি রিলেটিভ বলে। খেয়াল আছে এর আগে ওই স্লাইডে, অথবা আপনারা বইতে দেখেন, অথবা এই স্লাইড কি আপনাদের ওই ম্যাটেরিয়ালস এর ভিতরে দেওয়া ছিল নাকি? জি স্যার, দেওয়া ছিল। আচ্ছা, তাহলে তো আরো সুবিধা আছে, ওখানে দেখলে বুঝতে পারবেন যে এই যে রিলেটিভের জায়গায় আপনি P1 বাই P0 লিখতে পারেন, যে রিলেটিভ লাগবো না, সরাসরি P1 বাই P0। তাহলে আপনার দরকার কি, আপনার দরকার Q0, আপনার দরকার P1 বাই P0,
আর পরেরটাই দরকার V0, যেহেতু দুটো অঙ্ক, একটা A একটা B। A নাম্বারে বলা হচ্ছে কোয়ান্টিটি, B নাম্বারে বলা হচ্ছে ভলিউম বা ভ্যালু অর্থাৎ V0। যেহেতু বেজ ওয়েটেড সেই জন্য দুটোই সাবস্ক্রিপ্ট হবে 0। যদি কারেন্ট ওয়েটেড বলতো এর পরের অঙ্ক যেটা আসবে, তাহলে পরে কিন্তু এই কিউ এর জায়গায় 0 না থেকে 1 থাকতো, এখানে ভি এরও এখানে 0 না থেকে 1 থাকতো। এটা কিন্তু খুব কেয়ারফুল হবেন, এবং সেই ক্ষেত্রে কিন্তু এখানে Q1 লিখতাম এবং এখানে V1 লিখতাম, এইটা খেয়াল রাখতে হবে। আর এই যে টেবিলটা বানালাম, যেমন P1 বাই P0, এটা আমি কোথা থেকে পাবো? এইটা অনেক সময় দেখা যায় আপনারা আরো দুটো কলাম বেশি করতে পারেন। এই যে মাঝখানে বা ওই যে অঙ্কটাই যেটা দেওয়া আছে, এই পুরো অঙ্কটাই হয়তো আপনি লিখে নিলেন, লিখে নিয়ে এর পাশে খাতা আড়াআড়ি করে নিয়ে প্রথমে হচ্ছে যে P1 বাই P0, P1 কোনটা? এই যে এটা 1.03 ফার্স্ট আইটেমটা, একে ভাগ দেব কি দিয়ে? P0 কোনটা? 0.89। তাহলে 1.03 কে 0.89 দিয়ে যদি আমি ভাগ দিই, তাহলে এটা হবে 1.157। বোঝা যায়? Similarly, 1.69 P1, 1.43 P0, তাহলে 1.69 কে 1.43 দিয়ে যদি ভাগ দিই, তাহলে এটা হবে 1.182। ক্যালকুলেটর টিপে দেখতে পারেন একটু। আপনি একটু দেখেন, আমি কিন্তু খুব ইচ্ছা করে একটু স্লো যাচ্ছি। জি স্যার, ঠিক আছে। তারপরে আছে P1 বাই P0 সি আইটেমের ক্ষেত্রে। তাহলে সি আইটেমে কি আছে? সি আইটেমে P1 আছে 1.49 ডিভাইডেড বাই P0 1.29, কত হবে? এটা হবে 1.155। এইভাবে P1 বাই P0 এর কলামটা আমি কমপ্লিট করলাম। যেহেতু আমার Q0 লাগবে, Q0 এর কলামটা ওখানে যেটা আছে সেটা হুবহু এখানে লিখে নিলাম। এই যে এটা 65, 23, 37, 153, এই যে 65, 23, 37, 153। এরপরে নিচের অঙ্কটায় আবার V0 চাচ্ছে, অতএব V0 একটা কলাম। V0 টা কি? V0 আমরা ওখানে ফার্স্ট স্লাইডে দেখে আসছি, V0 মানে P0 ইন্টু Q0। তার মানে আপনি আগেরটাই যান, P0 কোনটা? এটা। Q0 কোনটা? এটা। এই দুটোর গুণফল 0.89 ইন্টু 65, 1.43 ইন্টু 23, 1.29 ইন্টু 37 and 0.49 ইন্টু 153। এটা যদি গুণ করেন তাহলে এই যে এই জিনিসগুলো পাবেন। স্যার, হ্যাঁ, এই রিলেটিভ কোয়ান্টিটি বলতে কি স্যার ওই যে Q1 বাই Q0 প্রথম রিকোয়ারমেন্টে যদি না রিলেটিভ, হ্যাঁ রিলেটিভ কোয়ান্টিটি Q1 বাই Q0। হ্যাঁ, রিলেটিভ যেটাকে বলে যে এই যে প্রাইস রিলেটিভ আর কোয়ান্টিটি রিলেটিভ বলে না, ওই যে আমরা দেখে আসলাম আগে। জি স্যার। প্রাইস রিলেটিভ হলো P1 বাই P0 আর কোয়ান্টিটি রিলেটিভ হলো Q1 বাই Q0। রিলেটিভ, হ্যাঁ রিলেটিভ, ঠিকই আছে, আপনার কনসেপশন ঠিক আছে। তাহলে এই তিনটে কলামই হচ্ছে আমার মেন। এই তিনটে কলাম যখন বের করবেন, তারপরে আসেন যে এই দুটো কলাম কিভাবে সাজাবো। এই দুটো কলামের ভিতর উপরে কি আছে? উপরে এইটারই বা কি আছে, এইটারই বা কি আছে? একটা হচ্ছে নিচে, এইটা হলো সামেশন Q0 দরকার, সামেশন V0 দরকার। আমি তো Q0 বের করেছি, এটার যোগফল যে 278, এটাই হচ্ছে সামেশন Q0। আবার সামেশন V0 হচ্ছে V0 কে যোগ করলাম, এই যে 213.44, এটা হচ্ছে সামেশন V0। অর্থাৎ প্রথমটার ফর্মুলার নিচে যাবে 278, এই যে এখানে, আর এইটা যাবে এইটা। এখন উপরেরটা কি হবে? উপরের প্রথমে কি আছে? Q0 ইন্টু রিলেটিভ। রিলেটিভ মানে প্রথম ফর্মুলার ক্ষেত্রে P1 বাই P0, এইটার ক্ষেত্রেও P1 বাই P0। তাহলে P1 বাই P0 কোনটা? এইটা প্রথম ফর্মুলায় আছে, এর সাথে Q0 গুণ করতে হবে। তাহলে এই যে 1.157 ইন্টু 65 ইকুয়াল টু এই যে 75.22। একইভাবে 23 ইন্টু 1.182 ইকুয়াল টু 27.19। এইভাবে চারটেই বের করে আমি যোগ করলাম, যোগ করলে এটা বেরোলো এই যে উপরেরটা সামেশন Q0 ইন্টু, এইটা হচ্ছে Q0 ইন্টু প্রাইস রিলেটিভ, এইটাও Q0 ইন্টু প্রাইস রিলেটিভ ফর আইটেম বি, এটাও Q0 ইন্টু প্রাইস রিলেটিভ ফর আইটেম সি, আর এটা Q0 ইন্টু প্রাইস রিলেটিভ ফর আইটেম ডি। যখন চারটে যোগ করলাম, এইটা হয়ে গেল সামেশন, এইটা সামেশন Q0 ইন্টু রিলেটিভ, এই যে উপরেরটা।
তার মানে এটা 23.0। একইভাবে এই ফর্মুলার ক্ষেত্রে এবার কিন্তু Q0 না, এবার V0 এর সাথে গুণ করতে হবে, এখন এটা বাদ। এখন আসেন তাহলে 1.157 ইন্টু 57.85 সমান এইটা। ফর আইটেম বি 1.182 into 32.89 equal to 38.88 for item B, and for item C 1.155 into 47.73 equal to 55.13, similarly for D. And adding that 297.11 is the summation এই যে উপরের এটা B0 into price relative। বোঝা যায়? অঙ্কটা বুঝতে কারো সমস্যা নাই তো? না স্যার। এইটা স্যার, কিন্তু পরেরটা যদি একটু বলতেন, ওয়েট হ্যাঁ বাই ভ্যালু। স্যার পরেরটা একটু। পরেরটা মানে এইটা জি স্যার, জি স্যার। এখানে হচ্ছে V0, আপনি ফর্মুলাটার দিকে নজর রাখবেন। V0 ইন্টু রিলেটিভ। রিলেটিভ মানে তো ঠিক আছে, দেখেন রিলেটিভ মানে কি P1 P1 বাই P0। তাহলে প্রত্যেকটা P1 বাই P0 কে করেসপন্ডিং V0 দিয়ে গুণ দিবেন। এই যে এইটাকে এইটা দিয়ে গুণ, এইটাকে এইটা দিয়ে গুণ, এইটাকে এইটা দিয়ে গুণ, গুণ করে বসালাম কোথায়? এই যে এখানে দেখেন শিরোনাম। জি স্যার, এটার সামেশনটা। হ্যাঁ এইটাই হচ্ছে সামেশন। স্যার ফর্মুলায় আমরা রিলেটিভ ব্যবহার না করে P1 বাই P0 ব্যবহার করলে বেশি সহজ কোনো মনে হয়। সমস্যা নাই, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নেই, ঠিক আছে? জি স্যার। কোনো সমস্যা নেই। তাহলে এইভাবে আমি প্রথমটার অ্যান্সার পেলাম 152.2 এন্ড দ্বিতীয়টার অ্যান্সার পেলাম 139.2। ঠিক আছে? এই এই দুটাই আপনার কাছে যাচ্ছে, আপনাদের বইতেও একটু দেখেন। তাহলে এই দুটো আসলে আমরা কি পাচ্ছি, কি আমরা কি বুঝলাম, এই দুটো মানে কি? এই যে 152.2 বেরোল, এটার মানে কি? কোনটার মানে স্যার? যেহেতু এটা পার্সেন্ট, 100 দিয়ে গুণ দিছি। জি স্যার। আপনারা দেখেন ওই অঙ্কটার পরেই একটা কথা লেখা আছে, the first index tells us that prices have risen on average by 52%। এই যে এখানে 52.2 যেটা আমরা পেলাম 52%। আর পরেরটা হচ্ছে 39%। এর কারণ হচ্ছে যে দেখেন এখানে বইতে যাই, they have risen by 39%. Why might this be due? এই প্যারাটা একটু পড়বেন। The really big price rise is D's 82%। আপনারা দেখেন ওই যে প্রাইস যে আমরা দেখলাম যে এখানে দেখেন ডি এর প্রাইস ছিল কত 0.49, এটা হলো কত 0.89। এটা কিন্তু বিশাল একটা জাম্প। এই 0.89 কে 0.49 দিয়ে ভাগ দেন, ওইটাই বলতেছে যে 82%। তাহলে 82% মানে কি? যেটা বড় জাম্প করলো সেইটার যে কোয়ান্টিটি, এখানে দেখেন আমরা আবার একটু যাই, বলছে যে 82%, the size of the index will be very strongly influenced by the weight given to D। এই যে বড় জাম্পটা ডি এর ক্ষেত্রে ঘটলো, সেই জন্যই কিন্তু এইটাই ডি এর দ্বারা ইনফ্লুয়েন্সড হবে সবচেয়ে বেশি। In the first case, the quantity 53/3 is bigger than all the other quantities put together। এইটা একটু পড়ে নিজেরা বুঝে নিন যে আসলে এই পার্সেন্টেজটা বা ইন্ডেক্সটা কি মিন করছে, তা ওইটা একটু দেখে নেবেন। এখন যে সেকেন্ড যেটা আছে পরেরটা, and also স্যার প্রথম স্যার আগের স্লাইডটা একটু স্যার কাইন্ডলি দেখাবেন। আগের স্লাইড এইটা। জি স্যার, এখানে স্যার এই যে ফিফথ কলামে স্যার যে রিলেটিভ, এটার অর্থ কি স্যার Q1 বাই Q0? কোনটা ফিফথ কলাম স্যার। এইটা? জি স্যার। না, এটা Q1 বাই Q2 না, এটা P1 বাই P2। কারণ আপনি দেখেন আমি প্রবলেমে যাচ্ছি,
এখানে কি বলছে বেজ ওয়েটেড রিলেটিভ কি এইটা প্রাইস ইন্ডেক্স প্রাইস ইন্ডেক্স পরেরটা পরেরটা স্যার কারেন্ট ওয়েটেড প্রাইস ইন্ডেক্স প্রাইস ইন্ডেক্স দুটোই প্রাইস ইন্ডেক্স সেজন্য দুটোই P1/P0 যদি আমি ওইটা পরে বলতাম এই অঙ্কটা বোঝানোর পরে যদি এখানে প্রাইস না থেকে লেখা থাকতো কোয়ান্টিটি ইন্ডেক্স তাহলে আসতো Q1/Q0 Q1/Q0 বোঝা যাচ্ছে স্যার থ্যাংক ইউ স্যার ওকে তাহলে দুটোই কিন্তু এই যে সেই যে আমি তো ওইটা যদি Q1/Q0 হতো তাহলে তো একটা কলাম ওইরকম থাকতো সেটা তো নাই আছে তো শুধু P1/P0 এইটার সাথেই একবার এইটা গুণ আবার এইটার সাথেই একবার এইটা গুণ এই দুইটা গুণ দিয়ে দুটো কলাম বানালাম ক্লিয়ার জি স্যার তাহলে এইটা আমরা এটা পেলাম এখন আমরা যাই পরের অঙ্ক যেটা এটা বলছে যে ওই and also the calculate the এই যে বেজ ওয়েটেড ছিল এখন এটা কারেন্ট ওয়েটেড হয়ে গেল অর্থাৎ আমরা এই অঙ্কটার ক্ষেত্রে এই যে P0 আর এই Q0 আর V0 ইউজ করেছিলাম ওই অঙ্কটাই হবে Q1 আর V1 P1 জি স্যার এইটা সেম থাকবে বুঝতে পারছেন জি স্যার অর্থাৎ এখানে চলে আসবে Q1 এর কলামের ফিগারগুলা আর V1 হচ্ছে যে P1 ইনটু Q1 P2 প্রত্যেকটা আইটেমের ক্ষেত্রে P1 ইনটু Q1 এইভাবে চলে আসবে এই যে এইটা দেখেন এটা আপনারা করতে পারেন আমি এই টেবিলটা এবার এটা আগে দিছি এইটা পরেও দিতে পারেন তাতে সমস্যা নাই কলাম কোনটা আগে পড়ে গেল এটা খুব একটা ম্যাটার না এখানে দেখেন Q0 এর জায়গায় Q1 চলে আসছে আর V0 এর জায়গায় V1 চলে আসছে আর এইটা কিন্তু সেম আছে রিলেটিভ যেটা P1/P0 তাহলে এই যে দুটো কলাম এখন যেটা আসবে আবার ওই ফর্মুলার দিকে তাকান এখন দেখেন এখানে কিন্তু Q0 নেই Q1 চলে আসছে কারণ কি আপনাকে বলছে কারেন্ট ওয়েটেড রিলেটিভ প্রাইস দেখবেন হ্যাঁ বেজ ওয়েটেড বলে নাই কারেন্ট ওয়েটেড বলে এখানে Q0 না বসে Q1 হয়ে গেছে এখানে V1 হয়ে গেছে ক্লিয়ার তাহলে এখানেও এই যে দেখেন Q1 ইনটু রিলেটিভ ইজ অলওয়েজ P1/P0 যেহেতু আমি প্রাইস ইন্ডেক্স চাচ্ছি যদি আমি বলতাম যে প্রাইস ইন্ডেক্স না এটা কোয়ান্টিটি ইন্ডেক্স বের করেন তাহলে কিন্তু রিলেটিভ সমান Q1/Q0 লিখতে হতো আপনাদেরকে তখন আবার ওই অনুপাতটা এখানে বের করে দিতে হতো বোঝা যায় কিন্তু কোয়ান্টিটি রিলেটিভ ইন্ডেক্স এর অঙ্ক মনে হয় আপনাদের বইতে আছে কি না মনে হয় না আমি দেখছি বললে তো মনে হচ্ছে না এই যে পরের ইসে আছে ওইটা দেখি আমি যদি কি আছে আমি জানি না এটা দেখবো আমরা তাহলে এখানে তাহলে বোঝা যাচ্ছে কিনা যে কিভাবে এটা হলো জি স্যার একবার স্যার বেজ দিয়ে করলাম ইন্ডেক্স আর একবার স্যার কারেন্ট ওয়েটেড দিয়ে করলাম মানে স্যার এই অঙ্কটাতে ওয়েট হিসেবে স্যার কোয়ান্টিটি ব্যবহৃত হয়েছে হ্যাঁ কোয়ান্টিটি এবং ভ্যালু ওই যে দেখেন এই যে ওয়েটস অ্যাজ ওয়েটস কি এ নাম্বারে বলছে কোয়ান্টিটি বি নাম্বারে বলছে ভ্যালু যেহেতু এটা বেজ ওয়েট অতএব Q0 এটা আর এটা হলো V0 আর যেহেতু পরেরটা কারেন্ট ওয়েটেড এই জন্য এখানেও কোয়ান্টিটি হচ্ছে Q1 ভ্যালু হচ্ছে V1 ঠিক আছে জি স্যার এই অঙ্ক কিন্তু ঘুরে ফিরে ফিগার চেঞ্জ করে বিভিন্ন টাইমে আসার সম্ভাবনা আছে বলে দিলাম তা সেই জন্য এটা একটু ভালোভাবে আপনারা দেখবেন আমি এর পরে স্লাইডে যাই তাহলে এটা হ্যাঁ আমরা তো স্যার সীমার টেক্সট ফলো করি তো সীমার টেক্সটে কিন্তু স্যার এই যে সূত্রগুলোতে লেখা থাকে যে পরীক্ষায় এগুলো প্রোভাইড করা হবে না এটা ওই যে এখন আমি স্যার মাস বয়সে এসে কি স্যার এত সূত্র মুখস্থ করা সম্ভব স্যার এইটা আমি প্রথমেই আপনাদেরকে বলছি যে এটা কিন্তু ইসের দিয়ে দেবে না আইসিএমএ তে কিন্তু এটা দিবে না এইটা আমার মনে হয় সম্ভব কারণ হচ্ছে যে অবশ্যই সম্ভব না হলে আর সব মেম্বার হচ্ছে কি করে এগুলোর ভিতরে একটা সন্দেহ আছে আপনারা একটু করেন না দেখবেন যে মনে থাকছে যে এটা সহজ আছে স্যার যথেষ্ট স্যার আমাদের এখানে স্যার 50 বছর বয়সেও স্যার এসে মেম্বার হচ্ছে এরকম অনেক আছে স্যার হ্যাঁ আছে অবশ্যই আছে জি স্যার আবার
দেখা যাচ্ছে যে 2 বছরের দিকেও পাশ করে বেড়ে মেম্বার হয়ে যাচ্ছে এরকম জি আছে। স্যার, জি স্যার, ভেরি ইয়াং এবং স্যার মাত্র 2 বছরে ফুল কোয়ালিফাই করে ফেলতেছে। হুম 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 হুম। আপনারা আবার এখানে আপনাদের ওরিয়েন্টেশনে আসছিলেন নাকি আপনারা? স্যার ওই যে ওরিয়েন্টেশন জি স্যার, ওরিয়েন্টেশনে স্যার অনলাইনে ছিলাম স্যার। ও অনলাইনে, ওখানে কি খুব ভয়ে ভয়ে কথা বলছেন না সাহস জোগাইছে কোনটা? ওখানে স্যার সাহস যোগাইছে। আচ্ছা না, সাহস আসলে যদি আপনি লেগে থাকেন এটা, আমি আমার কথাই বলি, আমি ভর্তি হলাম 2004 সালের এপ্রিল মাসে, আর 2006 সালের অগাস্টে শেষ হয়ে গেল। তারপরেও কিন্তু অনেক সাবজেক্টে ফেল করেছিলাম জানেন। তা আমি বলতাম যে বুয়েটে তো এটা চিন্তাই করা যায় না, অথচ আইসিএমএ তে কিন্তু বহু সাবজেক্টে, একবার 8 সাবজেক্ট পরীক্ষা দিলাম, দেখি 7টাই পাস হয়েছে। আমার মাথার ভিতর ঢুকছে যে এক সাবজেক্ট ফেল করলাম কেন। আমি যে গেছি আমার জন্য মনে হলো যেন সেই চিড়িয়াখানার কোন চিড়িয়া পাইছে, তারা দেখছে যে এই যে এই স্যার। আমি কি ঘটনাটা কি কয় নাই যে 8টার ভিতর 7টা পাস করছেন, এটা তো একটা রেকর্ড। বলেন কি, বলেন কি, আর আমি তো চিন্তা করতেছি যে আমি যে ফেল করলাম একটা, এটা একটা রেকর্ড। বুঝতে পারছেন, এই হচ্ছে অবস্থা। তাই আপনারা লেগে থাকেন, অনেকে আবার আগে এমবিএ সব করে আসছেন, তাদের জন্য এটা খুব হেল্পফুল হবে। তবে এটাও স্যার, যারা স্যার হ্যাঁ হ্যাঁ আপনার স্যার প্রিভিয়াস একাডেমিক এটা কি ছিল স্যার? আমার আসলে ওই যে ফার্স্ট স্লাইডটাই কিছু লিখে দিছি না, সরি স্যার আমি দেখিনি। এইটা হচ্ছে ফার্স্ট হচ্ছে আমি বুয়েট থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং করি। কত সালে শেষ করছেন স্যার? এইটা 89 এ বেরোইছি আর কি, 89 এ। এগুলো আসলে আমার মানে ওই যে অনেকটা বলা চলে যে ওই হেসে খেলে হয়ে গেছে, কারণ আমি তো আসলে পড়ার জন্য পড়তাম না। যখন যেটা বুঝে ওই যে অফিসে আসলে সরকারি চাকরি করি তো, এক এক জায়গায় এক একটা জায়গায় বসাই। এখন দেখি যে অ্যাকাউন্টসেও দেয়, এখন অ্যাকাউন্টসে আমি ইঞ্জিনিয়ার মানুষ, অ্যাকাউন্টসের কি বুঝি, তখন একটু অ্যাকাউন্টস শেখার জন্য ঠিক আছে এমবিএটা করে নি। আবার এই যে পুরানা পল্টন হাউস বিল্ডিং এ তখন চাকরি করতাম, আর বাসা ছিল হাতের কুলে। বিকালবেলা ফেরার সময় হেঁটে ফিরতাম, গাড়ি অ্যাভেল করতাম না এই শরীরে শারীরিক কারণে। তাই আইসিএম এর সামনে দিয়ে আসতাম। আমি হঠাৎ করে যে এইটা কি জিনিস, একদিন একটু ঢুকি। তা ঢুকে শুনে টুনে মনে হলো যে এটা তো তাহলে ভালোই। আমার আগে এক বড় ভাই বলেছিল যে যদি পারো এটা করে নিও। তারপরে আমি আইসিএম এর থেকে একটা সিলেবাস কিনলাম, ভর্তি হলাম না তখন। আবার সিএন ইনস্টিটিউটে যায় সিলেবাস কিনলাম, বুঝছেন। পরে দেখি যে মনে করলাম দুইটা একসাথে ভর্তি হবো। পরে আইসিএম এতে তো হইলাম, আর ওই যে ওই জায়গাতে আবার ফার্মে ভর্তি হওয়া লাগবে। তাই এক ফার্মও পেলাম, বললো যে ঠিক আছে আপনার কাজকর্ম করা লাগবে না, আপনাদের সরাসরি আমরা যাতে ইনস্টিটিউটে ভর্তি হয়ে পরীক্ষা দিতে পারেন সেইটা করব। কিন্তু সমস্যাটা বাঁধবে অন্য জায়গায়, দেখা যাবে যে কোনো স্টুডেন্ট লিখে দিচ্ছে যে এই স্টুডেন্ট না, আসলে তাকে সুবিধা দিচ্ছে। তখন কিন্তু আপনার হয় সরকারি চাকরি ছাড়া লাগবে, না সিএ ছাড়া লাগবে। তারপরে আর ওইটাই ভর্তি হলাম না, না হয়ে এইটাই হইলাম। এইটা হয়ে গেল আর কি, ওই এইভাবেই হয়ে গেল। তার সবই ওই যখন কর্মজীবনে মনে করছি যে এইটা আমার একটু সুপারভাইজ করা লাগবে, আমার যে সাবঅর্ডিনেট অফিসাররা আছে তাদের, তখন একটু মাতবরি করতে হলে তো কিছু শিখতে হয়, তাই না? ওই জন্য মাঝে মাঝে যেটুকু দরকার হয়েছে, ওই কখন ওই ব্যাংকিং ডিপ্লোমাটা করলাম, একটা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করলাম, এমবিএ করলাম, তারপর আইসিএম এ করলাম। আবার দেখি যে বাংলাদেশে প্রথম ওই যে মাস্টার অফ অ্যাকচুয়ারিয়াল সায়েন্স করলো ঢাকা ইউনিভার্সিটি। কি মনে হলো, সাথে সাথে যাই ভর্তি হয়ে গেলাম, ওইটাও দেখি হয়ে গেল। তা এইগুলো আসলে ওই অনেকটাই আমার ক্ষেত্রে লেখাপড়াটা আসলে মেডিসিনের মতো কাজ করে। দেখা যায় যে মন এবং শরীর দুটোই ভালো থাকে, এই জন্যই করি, তাছাড়া কিছু না। আর সবচেয়ে বড় সুবিধা যেটা, আপনি যদি বিভিন্ন এইসব লেখাপড়া করেন না, আপনার সাহস বেড়ে যাবে, কেউ আপনার উল্টা পাল্টা দখল হয় স্যার, দখল বাড়ে স্যার, সব সাবজেক্টে দখল বাড়ে। তা সেই হ্যাঁ দখল বাড়ে। এবং কেউ ওই যে আমার এখানে অনেকে আসে, ব্যাংক থেকে আসে, বিভিন্ন জায়গা থেকে আসে, আমারে মোটিভেট করতে যে ওই প্রোডাক্ট যাতে আমি কিনি। আমারে তো মোটিভেট করতে পারবেন না, আপনি মোটিভেটেড হয়ে চলে যাবেন কিন্তু এখান থেকে। তা এই যে কর্তব্যটা, এগুলো তো এমনি এমনি দিতে পারি না, নিশ্চয়ই আমার সেই সাহসটা আছে। সাহসটা কে যোগাইছে? এই লেখাপড়া গুলো যোগাইছে। সেই জন্য এইগুলো সব শেখেন। আর আমি যখন বুয়েটে পড়ছি, আমাদের স্যারেরা বলতেন যে খালি
কোন জায়গাটাই প্রবলেমটা সলিউশন পাওয়া যাবে এইটা মনে রাখবা। আসল লেখাপড়া শুরু হবে চাকরি জীবনে ঢোকার পরে। বুঝতে পারছেন? এটা কিন্তু তাই, প্রফেশনালদের নিয়মে কিন্তু তাই। আপনি এই যে আইসিএমএ করেন বা সিএ করেন, যাই করেন, আসল লেখাপড়া শুরু হয় কিন্তু কর্মজীবনে ঢোকার পরে। তখন ওই যে ইনস্টিটিউট গুলা, প্রফেশনাল ইনস্টিটিউট গুলো সিপিডি বা এই ধরনের ঘন ঘন বিভিন্ন প্রোগ্রামের অ্যারেঞ্জ করে তার মেম্বারদেরকে সবসময় আপ টু ডেট রাখার জন্য। তা ঠিক আছে, অনেকক্ষণ আলাপ করলাম, এখন আবার আমরা একটু দেখি। জি স্যার। একটা প্রশ্ন Thank you, ছিল, sir. যদি অনুমতি দেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলেন। স্যার, এই আইসিএমএ তে লাস্ট পার্টটা কি দেশের বাইরে গিয়ে করা যাবে, মানে লাস্ট যে পার্টটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাস্ট পার্ট করা যাবে। এটার জন্য কি লাস্ট পার্ট না, তার আরো এক পার্ট আগে। আমাদের তো পরীক্ষা তো লন্ডনে হবে, আরো কোন কোন জায়গায় হয় যেন, কানাডাতেও আছে। কানাডাতেও আছে না? এইগুলো আচ্ছা, তো এরকম একটা লন্ডনে সুবিধা পাওয়া যাবে তাইলে চাইলে, মানে কানাডা গিয়ে করা? ইউকে তে সম্ভবত না, দুইটা। এটা আছে ওখানকার ওই যে আমাদের যে দূতাবাস আছে যে তাদের মাধ্যমে যোগাযোগ করলে পরেই। আর স্যার, এখন ওটা তো কি এই স্যার যে ওই এখন তো ম্যানেজমেন্ট ডিজিটাল লেভেলটা যুগ, স্যার? আরো সহজ যোগাযোগ করা। স্যার এটা কি ম্যানেজমেন্ট লেভেল যেটা সেটা? এইটা আমি ঠিক আপনাকে মনে হয় যেটা বলবো সম্ভবত সেটা সঠিক strategy- নাও হতে পারে, কিন্তু আপনারা একটু ওই আছে ওই যে আপনাদের ওই বইটার ভিতরে লেখা টেখা আছে কিছু, যেটা যে গাইড টাইপের একটা দেয় না, ক্যারিয়ার বুক। ক্যারিয়ার, হ্যাঁ হ্যাঁ, ওর ভিতরেই মনে হয় কোথাও এক জায়গায় আমিও পড়েছিলাম যে কোন লেভেলের পরে যেন এই ফ্যাসিলিটিটা পাওয়া যায়। স্যার সেক্ষেত্রে তো আইসিএমএবি স্যার সম্পূর্ণ হেল্প করবে। অবশ্যই অবশ্যই, আইসিএমএবি আমাদের কানাডা চ্যাপ্টার আছে, ইউকে চ্যাপ্টার আছে, মিডল ইস্টে আছে, সব জায়গায় আছে। এগুলোতে আপনি ওখানেও যারা আছে খুব হেল্পফুল হবে আপনার সবাই। এখানকার আইসিএম এর মেম্বারদের একটা আলাদা সৌন্দর্য মাধুর্য আছে, তা জানেন, যেটা সিএ ইনস্টিটিউটে নাই। হয়তো আপনারা অনেকে সিএ করছেন বা করে কমপ্লিটও করছেন, কারণ আমার ছেলেও ওইখানে এখন সেই স্টুডেন্ট একটা। তারপরেও দেখি এদের এখানে স্টুডেন্ট এবং টিচার সম্পর্কটা আসলে আইসিএম এর মতো মেম্বার টু মেম্বার রিলেশনশিপটা এত মধুর না। ওখানে কিন্তু সাংঘাতিক ভাবে বসিং টাইপের আর কি, একদম স্টুডেন্ট লাইফ থেকেই। কিন্তু আইসিএম এতে যে আপনি মেম্বার হয়ে গেলেন, তখন দেখবেন যে সিনিয়র মেম্বাররাও বন্ধুসুলভ আচরণ করে। এইটা একটা দারুণ জিনিস। তা সেই জন্য, এবং আমি তো বলি আমি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মেম্বার, আমি অফিসার্স ক্লাবের মেম্বার, আমি আইসিএম এর মেম্বার, এবং বলি যে আইসিএম এর যে বন্ডিংটা আছে, এইটা আমার মনে হয় বাংলাদেশের অন্য কোনো প্রতিষ্ঠানে এত সুন্দর মেম্বার টু মেম্বার বন্ডিং পাওয়া যাবে না। এইটা একটা দারুণ জিনিস আইসিএম এর। এই জন্য কোয়ালিফাইড সিএ যারা আছে, বেরোন তারা সিএ ফার্ম থেকে যারা আছে, হ্যাঁ স্যার আপনি যেটা বললেন নাকি স্যার, সিএ এর মধ্যে স্যার আমি নরমালি দেখলাম হচ্ছে বিভিন্ন কর্পোরেট লাইনে ওনাদের মধ্যে যে নরমালি যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে বিভিন্ন ওনারা যে ফার্ম গুলোতে আসে মানে গ্রুপ ওয়াইজ হয়ে যায় আর কি, মানে অনেকটা হ্যাঁ হ্যাঁ ওটা যে আমি ওই অমুক ফার্ম থেকে আসলাম, আমি হ্যাঁ, আমার হ্যাঁ। সাইডের লোকদের সাথেই বেশি মিশি। না, এইগুলো তো আসলে করা ঠিক না। আবার এইরকমও আছে যে স্টুডেন্টদের ভিতর যারা একটু সিনিয়র, তারা আবার জুনিয়রদের উপরে রীতিমতো সেই ইউনিভার্সিটি সেই র্যাগিং এর মতো করে, এইরকম আছে। মানে ওই রকম, মানে কঠিন না, কিন্তু এই কথাবার্তায় সব এই টাইপেরই আর কি। এটা বুয়েটেও কিছুটা ছিল, তবে বুয়েটে ইদানিং খুব বাড়ছে, আমাদের সময় এত বেশি ছিল না। আর আইসিএমএ তে কিন্তু এইটা নাই। আইসিএমএ তে সিনিয়ররা দেখবেন জুনিয়রদেরকে সাংঘাতিক হেল্প করার চেষ্টা করে, না জি, স্যার। পারলে পরে সরি বলে বা এ বলে যে বা আমি এটা বুঝতেছি না, আপনি অমুকের কাছে যান। এমনকি অনেক সিনিয়র স্টুডেন্ট দেখবেন ডেকে পড়ায়ও দেয়, এটা আইসিএমএ তে, কিন্তু অন্যান্য জায়গায় এইরকম নেই। তা আপনারা সব সহযোগিতাই পাবেন, লাইব্রেরি ফ্যাসিলিটি পাবেন, যেখানেই যান, রাজশাহী যান, কুমিল্লা যান, চিটাগাং যান, খুলনা যান, যে কোনো জায়গায় ইনস্টিটিউটে যান, দেখবেন সবাই হেল্পফুল। অফিসের যারা অফিস বিয়ারার আছে তারাও হেল্পফুল, আর যারা স্টুডেন্ট বা মেম্বার আছে তারাও হেল্পফুল। শুনলে হয় যে আপনি আইসিএম এর। ঠিক আছে, আমরা একটু দেখি এই অঙ্কটা তাহলে। স্যার অঙ্ক রিলেটেড একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার এই যে আমরা প্রাইস ইনডেক্স বের করলাম, একবার কোয়ান্টিটি কে বেস ধরে আর একবার ভলিউম কে বেস ধরে, তো এটাতে কি সিগনিফিকেন্ট, মানে এটা স্যার এটা কি হলো স্যার? এইটা আসলে বোঝাই যায় যে প্রাইস কত পার্সেন্ট বাড়লো, এই যে প্রাইস ইনডেক্স। মানে এটা কি স্যার মানে প্রাইস কত পার্সেন্ট বাড়লো ইন টার্মস অফ তার কোয়ান্টিটি? মানে হচ্ছে প্রাইসের চেঞ্জটাকে আমরা বলবো, যেমন 51% মতো বাড়লো। জি স্যার। এইটা। আর কোয়ান্টিটি ইনডেক্স হচ্ছে যে ভলিউমটা কত পার্সেন্ট মোটামুটি বাড়লো। মানে
সেলসটা কতটাই ভালো বা কিছু। হ্যাঁ হ্যাঁ, এগুলো ইন্ডেক্স বা রেশিও। আপনারা ওই যে রেশিও অ্যানালাইসিস তো আছে, ফিনান্সেই বলেন, অ্যাকাউন্টিং বা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বলেন, এই রেশিও অ্যানালাইসিস গুলাও কিন্তু কিছু আছে স্ট্যান্ডার্ড, সারা পৃথিবীতে একই রকম। আবার কিছু রেশিও থাকবে যে আপনি নিজে বানায় নিতে পারেন। আপনি যে কোম্পানিতে থাকবেন বা আপনার যে কোম্পানি, সেখানে আপনি মনে করতে পারেন যে এইটার সাথে এইটার সম্পর্কটা কিরকম, ওইটা হয়তো কোনো বইতে নেই, আপনি একটা বানায় নিলেন রেশিও, ওইটা সাংঘাতিক হয়তো ইউজফুল হলো। তা এই জিনিসটাই যে প্রফেশনাল হওয়ার মানেই হচ্ছে এইটা, যে ওইটা বুঝবেন আপনি যে এইটা বানাইলে আমার জন্য হেল্পফুল হবে, এবং ওইটা বানানোর সে সাহসটা আপনার ভিতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। বুঝতে পারছেন? এই জন্যই প্রাইস ইন্ডেক্স এগুলো কিন্তু আসলে বিষয়টা তাই। সেই জন্য এগুলো আমরা আছে ওইটাই শিখবো, কিন্তু বাস্তব জীবনে গিয়ে দেখা যাবে যে বইয়ের বাইরে গিয়ে আমরা অনেক কিছু করছি যেটা আমাদের কাজে লাগবে। এই হচ্ছে প্রফেশনাল। এটা সব আপনি ইঞ্জিনিয়ারিং বলেন, ডাক্তারি বলেন, এই অ্যাকাউন্টিং বলেন, যে কোনো প্রফেশনাল সব কিন্তু তাই। ওই ডাক্তাররা যাই ওই কলেজে যেটা পড়ে আসে বাস্তবে রোগীর ওইটাই পাবে, এইটা কোনোদিনও যেন আমার তো মনে হয় একটাও পাই না। জি স্যার, তাই না? এগুলো হচ্ছে প্রফেশনাল ডিগ্রি। তাই এইটাই ওই অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে তাই, ফিনান্সের ক্ষেত্রেও তাই। আমি তো অন্তত নিজে বুঝছি যে সায়েন্স থেকে যেহেতু আসছি, এইটা তো আমি বুঝছি যে এইটা কতটা টেকনিক্যাল একটা সাবজেক্ট। ওকে, থ্যাংক ইউ। আমরা এবার নেক্সট স্লাইডে যাই। এখানে একটা অঙ্ক দেখেন, এই যে প্রাইস ইন্ডেক্স, আপনাদের খেয়াল আছে যে এই ধরনের একটা ফর্মুলা আমরা আগের স্লাইডে দেখালাম। এটা হলো শুধু প্রাইস ইন্ডেক্স, আর বার কোয়ান্টিটি ইন্ডেক্স হইলে Q1 বাই Q0 এইটা থাকতো। এগ্রিগেট প্রাইস ইন্ডেক্স, এগ্রিগেট কোয়ান্টিটি ইন্ডেক্স, কোয়ান্টিটি ইন্ডেক্স হলে পি এর জায়গায় কিউ থাকতো। তাহলে এখানে বলছে যে ফাইন্ড দা এগ্রিগেট প্রাইস, এইটা কি আপনাদের বইতে আছে নাকি? দেখি একটু। জি স্যার, আছে স্যার। হ্যাঁ, এইটা না, এটা তো পরের অঙ্কটা। এরপরে এগ্রিগেট, হ্যাঁ এই যে এইটা এগ্রিগেট প্রাইস ইন্ডেক্স, এগ্রিগেট কোয়ান্টিটি, এই যে এইটা না, হ্যাঁ এই যে এখানে। তাহলে এখানে যে ফাইন্ড দা এগ্রিগেট প্রাইস ইন্ডেক্স ফর দা ফলোইং ডেটা ইউজিং দা ওয়েটস গিভেন, তার মানে এখানে দেখেন ওয়েটস দিয়ে দিয়েছে আপনাকে, এবং প্রাইস দিয়েছে যে বেস ইয়ারের প্রাইস P0 এইটা তিনটে আইটেমের, আর কারেন্ট ইয়ারের প্রাইস ABC এর এইটা, ওয়েট হচ্ছে এইটা। এখন দেখেন প্রাইস যেটা ছিল 35, ওইটা হয়ে গেল কারেন্ট ইয়ারে 36, 23 হয়ে গেল 27, 15 হয়ে গেল 21। ইম্পর্টেন্স, এই ওয়েট কে আরেকটা জিনিস বলতে পারেন যে ইম্পর্টেন্স, কোনটার ইম্পর্টেন্স কতটুকু। এই লাস্টেরটার ইম্পর্টেন্স বা ওয়েট সবচেয়ে বেশি, বি এরটা হলো তার চেয়ে একটু ছোট, সি এরটা হচ্ছে সবচেয়ে কম। এটা হতে পারে যে ওই যে ডিমান্ড সাপ্লাই রিলেশনশিপ, প্রাইস বাড়লে ডিমান্ড কমে, তাই এখানেও যেটার প্রাইস দেখা যাচ্ছে বেশি সেইটার কোয়ান্টিটি কম, এটা স্বাভাবিক। প্রাইস যেটার বেশি হবে সেটা কিনবে কম লোক, আর প্রাইস যেটা কম হবে সেটা কিনবে বেশি লোক, এইটাও একটা হতে পারে। তাই ওয়েটটা কিসের সেটা আমাদেরকে বলে দেয় নাই, কিন্তু ওয়েট একটা দিয়ে দিয়েছে। তাহলে আমার ফর্মুলা হচ্ছে যে এইটা এগ্রিগেট প্রাইস ইন্ডেক্স। এইটা কি, এই ডাব্লিউ দিয়ে একবার কারেন্ট ইয়ারের প্রাইস গুলোরে গুণ করব, আবার বেস প্রাইস গুলোরে গুণ করব, করে বড় ওইটা দিয়ে ওইটাকে ভাগ করে দেবো। তাহলে আইটেম দেওয়া আছে, এখন উপরে হচ্ছে WPU0, নিচেই WP0, তাহলে WP0 মানে কি, এই W এর সাথে এই P0 কলামটা গুণ দেবো, অর্থাৎ 35 দুগুণী 70, 3 23 69, 15 গুণ 5 75। আবার WP1 36 গুণ 2 72, এটা 3 87 81, 21 5, এইটা যোগ করলাম, তাহলে সামেশনটা বের হয়ে গেল। এই এখন এই যে সামেশন দুটো বসিয়ে দেন, 258 আর 214 হইল গেল 120.6। এগ্রিগেট প্রাইস ইন্ডেক্স, তার মানে বেজ ইয়ারে যে প্রাইস ইন্ডেক্স ছিল 100, সেইটা কারেন্ট ইয়ারে হয়ে গেল 120.6, অর্থাৎ 20.6% ইনক্রিজ করলো। বোঝা গেল? ওকে, আমরা পরেরটাই যাই। এইটা এই যে এটা আপনাদের 5.10.2, এইটাই কি আছে যে
একটু দেখেন, a company buys in just 3 raw materials XYZ, তাই না? And its management wishes to compute a single value to reflect the average price rise of its raw materials. তার মানে এবার ওই আগের অঙ্কের মতোই এইটা, বুঝতে পারছেন? এইটা হলো বেজ ইয়ার, এটা হলো কারেন্ট ইয়ার, এটা হলো ওয়েট। তাহলে একবার বেজ ইয়ারের সাথে ওয়েট গুণ দেন, একবার কারেন্ট ইয়ারের সাথে ওয়েট গুণ দেন। এই যে P0 P1W, এটা হলো P0W P1W, যোগ করলাম সামেশন এটা, তাহলে P1 এর যে 2000 একে P0 1740 দিয়ে ভাগ দেন, বললে পরে এটা 114.9 হয়ে গেল। তাহলে দেখা যাচ্ছে যে এটা বাড়লো কতটুকু? 14.9%। বোঝা যায় তো? আমার কথা শোনা যাচ্ছে তো নাকি? জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার, শুনতে পাচ্ছি। এইগুলো অঙ্কগুলো সিম্পল, শুধুমাত্র ওই যে ওই অঙ্কটাই একটু ভালোভাবে দেখবেন। এইগুলো তো ফর্মুলাটা খেয়াল থাকলে অঙ্ক ক্যালকুলেশন খুব সহজ। আবার আমি কিন্তু নিজে কখন অনেক সময় টেবিল করতাম না, সোজা এইভাবে লিখতাম যে কি সামেশন P0W ইকুয়াল টু এইটা গুণ এইটা যোগ এইটা গুণ এইটা যোগ এইটা গুণ এইটা সমান 2000, আর একটা লিখতাম যে সামেশন PW ইনটু P1 বা P1 ওইটা লিখে বা P0 লিখে ওইটা গুণ ওইটা এইভাবে করে দিতাম 1740। অতএব দ্য প্রাইস ইন্ডেক্স ইজ ওইটা বাই ওইটা ইকুয়াল টু। তো এইসব টেবিলে অনেক সময় টেবিলের ধার ধারতাম না, যা আবার বসে বসে টেবিল সাজাবে কিনা ওইটা আবার আমার কাছে একটু কষ্টকর মনে হতো। তা সমস্যা নেই, যার যেমন ইচ্ছা যেরকম সুবিধা মনে করেন সে সেইভাবে করবেন, কোনো টেবিল না করে করলে কি হবে স্যার? হ্যাঁ, টেবিল না করে যদি অঙ্ক করে হবে? অবশ্যই হবে, অবশ্যই হবে। ওকে স্যার, এই কোশ্চেনটাই করতাম স্যার আপনাকে। হ্যাঁ, হবে অবশ্যই হবে। আমি বহু অঙ্ক করছি টেবিল ছাড়া। আমার অনেক ক্ষেত্রে দেখছি যে ওই খুব বেশি বড় সাইজের অঙ্ক হলে টেবিল ছাড়া কন্ট্রোল করা কষ্টকর হয়ে যায়, কিন্তু এইসব খুব সিম্পল অঙ্ক, এখানে টেবিল ছাড়া আমার মনে হয় টেবিলের চেয়ে ওইটা দেওয়ার সময়। আর টেবিলে অনেক সময় দেখতাম যে যদি কম ফিগার থাকে তাহলে ওই যে স্কেল নিয়ে পেন্সিল নিয়ে একখান টেবিল বাউন্ডারি দিয়ে আঁকা টাকা এই ঝামেলার ভিতরে যেতাম না, সোজাই যে এই জায়গায় যেরকম ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে এরকম ফাঁকা ফাঁকা করে সোজা করে দিয়ে দিতাম, ব্যাস ওই দাগ টাকা টানা লাগলো না, এতে সময় বাঁচলো। কারণ পরীক্ষার হলে তো সময় একটা ফ্যাক্টর। এইটুকু আমরা দেখলাম। এরপরে আমরা যাই, এখানে হচ্ছে বেজ ওয়েটিং, কারেন্ট ওয়েটিং। এইটা একটু আপনারা বইতেই আছে, বই থেকেই তোলা, একটু আপনারা দেখে নিন। এটা আছে যে আপনাদের বইতে, এই যে এটা চয়েস অফ বেজ ওয়েটিং এন্ড কারেন্ট ওয়েটিং। এইটা এখানে কি আছে দেখেন, বেজ ওয়েটিং এবং কারেন্ট ওয়েটিং এর ক্ষেত্রে ইন জেনারেল কারেন্ট ওয়েটিং উইল সিম বেটার বিকজ ইট রিমেইনস আপ টু ডেট। যত বেশি কারেন্ট হবে তত বেশি এটা বাস্তবসম্মত ফিগার হবে। In particular, current weighted indices reflect shifts away from goods subject to high price rises. এগুলো আপনারা একটু দেখে নিন। তবে এই বিশেষ করে এইটার উপরে আজ পর্যন্ত আমি অবশ্য কোনো থিওরিও দেখি নাই আসছে, কিন্তু আপনারা একটু বইটা থেকে পড়ে নিন। বেজ ওয়েটেড ইন্ডিসেস হেন্স এক্সাগারেট ইনফ্লেশন। এইটা ইনফ্লেশন হচ্ছে মুদ্রাস্ফীতি, মুদ্রাস্ফীতিকে বাড়িয়ে দেয়। যেমন ওই যে ওখানে দেখলাম যে 19% বেড়ে গেল প্রাইস, তার মানে এটা হচ্ছে যে মুদ্রাস্ফীতির একটা প্রতিফলন দেখাই দিল আমাকে। কারেন্ট কোয়ান্টিটিস ক্যান বি ভেরি ডিফিকাল্ট টু অবটেইন। এইটা একটা বিষয় যে 5 বছর আগে আমি স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট থেকে বলতে পারবো তখন প্রাইস কত ছিল এবং কোয়ান্টিটি কত ছিল, কিন্তু কারেন্ট টাইমের কোয়ান্টিটি কত সোল্ড হয়েছে এটা পেতে অনেকটা সময় লাগে, সেই জন্য এটা পাওয়া একটু কষ্টকর। বেস কোয়ান্টিটিজ আর নোন এন্ড রিমেইন স্টেডি ফর দ্য লাইফ টাইম অফ দ্য ইন্ডেক্স। যে আমি 5 বছর আগের যে ফিগারটা ছিল ওইটা কিন্তু পরবর্তীতে আর চেঞ্জ হয় না, ওইটা সারা জীবনই একই থাকে কোয়ান্টিটিটা। কিন্তু the stability of base weights means that the index for each year can be compared with that of the every other year which a current weighted index cannot. এখানে আসলে এই স্লাইডটার ভিতরে যে আলোচনাটা আছে সেটা হচ্ছে যে বেজ ওয়েটিং এবং কারেন্ট ওয়েটিং এর ক্ষেত্রে আমি কোনটাকে পছন্দ করব বেশি, সেইটার উপরে বেজ ওয়েটিং এরও কিছু ভালো এবং খারাপ কথা বলা আছে,
কারেন্ট ওয়েটিং এরও কিছু ভালো এবং মেরিটস ডিমেরিটস দুটোই দেওয়া আছে। The only other idea, there can be no general guidance. It's important. There can be no general guidance on the choice. It depends on the resources available and on the degree to which prices and quantities are changing. The only other consideration is that to compare like, এটা নিজেরা একটু পড়ে নিন, এটা বই পড়লেই বুঝতে পারবেন যে কি, তার আগে যদি অঙ্কগুলো করা থাকে তাহলে এটা বুঝতে আরো বেশি সুবিধা হবে। ওকে, আমরা নেক্সট স্লাইডে যাই। এটা আবার কোত্থেকে আছে কে জানে, এটা এখানে আছে কিনা, কোয়ান্টিটি ইন্ডেক্স না, এরপরে আছে এখানে কোয়ান্টিটি। এই যে দেখেন কোয়ান্টিটি ইন্ডেক্স এর ফর্মুলা কিন্তু প্রাইস ইন্ডেক্স এর মতোই, শুধু কিউ এর জায়গায় পি এর জায়গায় কিউ চলে আসছে। এটা একটু খেয়াল রাখবেন, দুটোই মোটামুটি একই। এখানে এই সলিউশনটার দিকে খেয়াল করেন, এখানে দেখেন Q0 Q1, তার মানে একবার W এর সাথে Q0 ফিগার গুলো গুণ দিতে হবে, একবার W এর সাথে Q1 গুলো গুণ করতে, তারপরে Q1 আর W এর যে সামেশন এইটার উপরে লিখবেন আর নিচে Q0 টা দিয়ে ভাগ করবেন, ব্যাস অ্যানসার বের হয়ে যাবে। এই অঙ্কটা দিয়ে কোম্পানি ম্যানুফ্যাকচার টু প্রোডাক্টস A or B. The sales figure over the past 3 years above have been as follows. এইটা 9345 এর সেলস ফিগার দেওয়া আছে, ওয়েটটা দেওয়া আছে, তাহলে সবই তো আপনার দেওয়া আছে। আপনি এখন অঙ্ক প্রাইস ইন্ডেক্স যেভাবে বের করেছিলেন এটাও ঠিক সেইভাবে। এই দেখেন এখানে কিন্তু টেবিল ইউজ করি নাই আমি, এখানে টেবিল ইউজ না করে সরাসরি ছোট অঙ্ক আছে ফর্মুলা বসাই দিচ্ছি। কিন্তু এটা কি ঠিক আছে কিনা একটু দেখে নিই, আমার কাছে চাচ্ছে কি দেখেন, using 93 as a base, compute aggregate indices with the weights given for the combined sales of A and B in 94 and 95. Interpret their values. 94, 95 দেখেন অঙ্কটা, তাহলে আমরা কম্বাইন্ড হবে, হ্যাঁ কম্বাইন্ড হবে স্যার। এখানে 3540, 3542, আচ্ছা তাহলে এখানে বলছে 93 and 94, তাই না? এইটা নিলাম। এই ইসের এই যে এখানে যেটা আছে আপনাদের এখানে অঙ্ক কিন্তু দুইটা, এটা একটু খেয়াল করেন। এই 94 এরটা 93 কে বেজ ইয়ার ধরে 94 এরটা আগে বের করতে হবে, তখন 95 ধরে নেবেন যে নাই, এটা এই ফিগারই আপনাদের দেয় নাই, আপনাকে এই দুটো লাইন দিছে। আবার যখন 95 এরটা বের করবেন তখন মনে করবেন 94 নাই। সেই জন্য সলিউশনে লেখা দেখেন, এখানে দেখেন ফিগার কিন্তু দুইটা, 397 এবং 4542, আর একটা কিন্তু নাই। বুঝতে পারছেন কেন? কারণ এইটা হচ্ছে 94 এর জন্য যে ক্যালকুলেশন সেইটা দেওয়া আছে, এটার উত্তর এইটা। এখানে বলা আছে ইন দা সেম ওয়ে দ্য কোয়ান্টিটি ইন্ডেক্স ফর 95 ইজ এত। এই রকম ভাবে আর একটা ফর্মুলা দিয়ে 93 এবং 95 এর ফিগার গুলো নিয়ে এই 103.86 বের করবেন। বুঝতে সমস্যা নেই তো? দেখেন আমি আবার বলছি যে এটা কিন্তু শুধুমাত্র 93 এবং 94, মনে করেন যে এইটা নাই, এইটা নাই প্রথম অঙ্কটা, পরে এইটা নাই ধরে নিয়ে পরে আপনি এই যে এইটা ক্যালকুলেশন করলেন। এর পরের বার হচ্ছে মনে করবেন যে যখন 90, প্রথমে হচ্ছে 95 কে ধরবেন নাই, তারপরেরটা 94 কে ধরবেন নাই করে এই যে এইটা একটা ক্যালকুলেশন আছে, এইরকম আরেকটা ক্যালকুলেশন হবে 95 এর জন্য। তাহলে ওইটা হলো 102.22 আর 103, তার মানে 93 তে যে প্রাইসটা ছিল 100 টাকা যদি ধরি, তাহলে এটা 1 বছর পরে 2.22% বেড়ে গেছে, আর 2 বছর পরে 3.86% বেড়ে গেছে। সেটাই এখানে বলা আছে। আমার মনে হয় বিষয়টা ক্লিয়ার, কারণ বিষয়টা খুব কঠিন কিছু না,
সহজ আছে। এখানে ওই এইটা কি করলাম আমরা, এই যে এই এক্সাম্পলটা নিচেরটা দেখেন, এ কোম্পানি, এইটা মনে হয় আপনাদের বইতে আছে নাকি? এই যে একটা, এটা গেল, এই যে নিচের এইটা মনে হয় আছে 7-12-25, এই যে এইটা, A company manufactures 3 products A, B and C and quantity sold এত are as follows. Weight দেওয়া আছে। Find the index of the quantity sold in 99 with 98. তার মানে 99 and 98 এর index as a base using the weights given by using the aggregate method, using the relative method. দেখেন aggregate method and relative method অঙ্কটা কিন্তু একটু ভিন্নতা আছে, যে এগ্রিগেট মেথড কি আর রিলেটিভ মেথড কি। রিলেটিভ মেথড হলো বাই, এই যে যেমন এখানে দেখেন, এই যে রিলেটিভ মেথড মানে হচ্ছে যে একটাকে আর একটা দিয়ে ভাগ দেওয়া, কোনটাকে কোনটা দিয়ে ভাগ দেওয়া, কারেন্ট কে বেস দিয়ে ভাগ করা। আর এগ্রিগেট মেথড হচ্ছে যে সরাসরি এই যে গুণ করে এই যে কিউ ডব্লিউ কিউ ওয়ান সামেশন যেটা বেরোলো, এখানে একটু আর এখানে মনে হয় আন্ডারলাইন হয়ে গেল। আচ্ছা, এটা পরে আমি ঠিক করে দেবো। এটা কন্ট্রোল ইউ দিয়ে দিলেই হবে স্যার। না, কন্ট্রোল ইউ না, আমি ডাবল ফরম্যাটে গেলে পাওয়া যাবে। ওইটা যাই হোক, এখন আসছে না, এটা পরে দেখবো। আমার আসে এখানে, এখন কেন আসছে না। আচ্ছা যাই হোক, তা এইটা এই যে এগ্রিগেট মেথড, যেটা এগ্রিগেট মেথড আর রিলেটিভ মেথডের ডিফারেন্সটা কোথায়? এগ্রিগেট মেথড হচ্ছে, রিলেটিভ মেথড হচ্ছে একটা বাই আর একটা, আর এগ্রিগেট মেথড হচ্ছে সরাসরি গুণ করে যোগ। তা এখানে যোগ করে এই এগ্রিগেট বের করার পরে ভাগ করতে হবে, আর রিলেটিভ মেথডে হচ্ছে যে আগে ভাগ করে নিয়ে তারপরে ওয়েট দিয়ে গুণ করতে হবে। তারপরে হচ্ছে এটা আপনার এই যে রিলেটিভ মেথডের নিচেই হবে সামেশন ডাব্লিউ, আর উপরে হবে এই যে সামেশন ডাব্লিউ ইনটু রিলেটিভ কোয়ান্টিটি রিলেটিভ। তাহলে 251.4 ডিভাইডেড বাই 198, এইটাই হবে 127%। আর এগ্রিগেট মেথডে হবে উপরে যাবে সামেশন ডাব্লিউ কিউ ওয়ান, নিচে যাবে সামেশন ডাব্লিউ কিউ জিরো ইনটু 100। তাহলে 2995 ডিভাইডেড বাই 2536 ইনটু 100, 118.1। এইটা খেয়াল রাখবেন যে এগ্রিগেট কোয়ান্টিটি ইন্ডেক্স কিভাবে বের করে। আপনারা কোয়ান্টিটি ইন্ডেক্স বের করতে পারবেন, কিন্তু এগ্রিগেট আর রিলেটিভ দিলে তখন কিন্তু একটা কনফিউশন চলে আসতে পারে যে এটা আবার নতুন কি দিল। তো এটা নতুন কিছু না। এরপরে আসেন ইনফ্লেশন। ইনফ্লেশনের বাংলা কি? মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি। আর এর বিপরীত, ইনফ্লেশনের বিপরীত শব্দ কি হবে? ডিফ্লেশন। ডিফ্লেশন। ডিফ্লেশন হচ্ছে যে যখন প্রাইস কমে যায়। কোয়ান্টিটি ইন্ডেক্স গেল বইতে ইনফ্লেশন, ব্যাস। তাহলে ইনফ্লেশন হচ্ছে যে ইনক্রিজ অফ দা প্রাইস লেভেল, জেনারেল প্রাইস লেভেল অফ কমোডিটিস। তাহলে এখানে আমাদের টাইম বেশি নেই, তারপরেও একটু আমরা আলাপ করি। রিটেইল প্রাইস ইন্ডেক্স, রিটেইল প্রাইস ইন্ডেক্স এইটা কিন্তু আমাদের খুব কাজে লাগে। আমরা কিন্তু ওই যে ইনফ্লেশন নিয়ে কিন্তু আমাদের আসলে একটা চিন্তা থাকে, বিশেষ করে আমরা যারা এই যে আয় করি এবং সংসার চালাই, এই ইনফ্লেশন কিন্তু একটা ভীতিকর জিনিস। যে যেমন এই যে পেঁয়াজের দাম লাফ দিয়ে বেড়ে গেছে, চাউলের দাম বেড়ে গেছে,
তেলের দাম বাড়ছে, যখনই শুনি যে ইনফ্লেশনের পার্সেন্টেজ বেশি, তখন কিন্তু একটু দুশ্চিন্তা আসে যে তাহলে তো আগের আয় দিয়ে কি এখন চলা যাবে, এইরকম আসে। কিন্তু আবার ডিফ্লেশন যেটা আসে তখন যেন মনে হয় যেন আয় তো চেঞ্জ হয় নাই, জিনিসের দাম কমে গেছে, তার মানে একই টাকায় আমি আগের চেয়ে বেশি কিনতে পারবো, অথবা কেনা কমাই দিয়ে কিছু পয়সা বাঁচাইতে পারবো। ডিফ্লেশন কি জন্যে- হয় সবকিছুতে? ইনফ্লেশন সাধারণত কিছু কিছু না, যেমন ধরেন যে আপনার এই যে পেঁয়াজের কথাই ধরেন না, পেঁয়াজের দাম এখন সাংঘাতিক বেশি, কিন্তু এই ডিসেম্বর মাসে যদি পেঁয়াজ ওঠা শুরু করে তখন দেখবেন যে এটার দাম কমে গেছে, এই সেন্সে ডিফ্লেশন হতে পারে। স্যার ওটা তো রেগুলার প্রাইস। হ্যাঁ স্যার ওইটাই রেগুলার প্রাইস স্যার, ওটা ডিফ্লেশন না। হ্যাঁ, ওইটাই রেগুলার প্রাইস। তবে এবার নাকি রেগুলার প্রাইস এবার নাকি 55 টাকা কমে যাওয়ার সম্ভাবনা নাই, আগেই ভয় ধরে গেছে আমাদের বাণিজ্য মন্ত্রী সাহেব। আর ইলেকট্রনিক্স গুডস যেগুলা, সেগুলো সাধারণত ডিফ্লেশন হয় একই মডেলের যদি হয়, মডেল আপডেটেড হওয়ার সঙ্গে সঙ্গে তখন প্রাইস বাড়তে থাকে। এখানে রিটেইল প্রাইস ইন্ডেক্স ইজ কম্পাইলড এন্ড পাবলিশড মান্থলি। আমাদের এখানে বাংলাদেশ ব্যাংক থেকে, কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে ওই অথবা ওই যে ওইটাকে কি বলে, ওই পরিসংখ্যান ব্যুরো থেকে, ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, এটা থেকে বিবিএস বলে, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স। বিবিএস থেকে অথবা বিবি থেকে, বাংলাদেশ ব্যাংক থেকে প্রত্যেক মাসে কিন্তু এইটা পাবলিশ করে। It is as far as possible a relative index with current expenditures as weights. The selection of items for inclusion in the index and the weighting given to each item is largely determined by a massive government survey called the Family Expenditure Survey. এইটার একটু বইতে মনে হয় ভালো আলোচনা আছে, ভেরি ইন্টারেস্টিং, আপনারা একটু পড়ে নিন। ওই যে লন্ডনে কিভাবে বাস্কেট অফ গুডস কনসিডার করা হয় সেই জিনিসগুলা, এই যে এখানে রিকনস্ট্রাকশন অফ দ্য ইউকে রিটেল প্রাইস ইন্ডেক্স, এইটা একটু পড়বেন। আমি অনেক আগে পড়েছিলাম, আমার এখন মনে পড়তেছে, দিস ইজ ভেরি ইন্টারেস্টিং, যে কিভাবে এই ডেটগুলো বের করা হয়, তারা কোন কোন জিনিসগুলো নেই, ফুড এন্ড ট্রেডিং, অ্যালকোহল এন্ড টোবাকো, হাউজিং এন্ড হাউসহোল্ড এক্সপেন্ডিচার, পার্সোনাল এক্সপেন্ডিচার, লেজার, এই সবগুলাকে যে জনগণ আসলে কোনটাকে বেশি ব্যবহার করে সেইগুলাকে বেশি কনসিডার করা হয়। ফ্যামিলি এক্সপেন্ডিচার সার্ভে, the family expenditure survey does not cover the very rich top 4% of the population or those living on state benefit. এরা ওই সমস্ত লোকের কনজাম্পশনকে কনসিডারেশনে নেবে না যারা অত্যন্ত ধনী অথবা যারা সরকারের দয়ার উপরে বেঁচে থাকে। যেমন আমাদের এখানেও আছে সোশ্যাল বেনিফিট যেগুলো আছে, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, এরকম বিভিন্ন ধরনের ভাতা আছে। এই গ্রুপ এবং টপ রিচেস্ট তাদের কনসিডারেশনে নেওয়া হয় না। দি রিটেল প্রাইস ইন্ডেক্স ইজ দ্য মেজার অফ দ্য প্রাইস ইনফ্লেশন। এইটাই হচ্ছে প্রাইস ইনফ্লেশন, যে কতটুকু পার্সেন্ট বাড়লো। এইটা অল্প কিছু আছে, আমরা এই যে আমাদের স্লাইড গুলো আগামী ক্লাসে শেষ হবে, আমরা আগামী ক্লাসে এই চ্যাপ্টারটা শেষ করব, পরে পরের চ্যাপ্টার কি আছে, পরের চ্যাপ্টার আছে রিলেশনশিপস বিটুইন ভেরিয়েবল। আর ওইটা কত নাম্বার পেজে আছে স্যার, ওই যে পড়তে বললেন একটু আগে? কোনটা? একটু আগে স্যার পড়ে নিতে। এইটা 202 স্যার, নতুন বইতে 153 পেজ। ও 153 আমার কাছে যেটা আছে এটা 100, এটা 202। আমার কাছে যেটা আছে 151 নাম্বার পেজে আছে, পুরানা বই। আচ্ছা যাই হোক, কোনটা পুরানা কোনটা নতুন জানি না। এই যে এই টপিকসটা নিয়ে দেখ, এই যে ইন্ডেক্স যে চ্যাপ্টার, এই চ্যাপ্টার আর আমার কাছে যেটা আছে এটা ইন্ডেক্স নাম্বার, সেইটাই চ্যাপ্টারের নাম। আমার কাছে চ্যাপ্টার 4, এইটা যেটা দেখাচ্ছে এটা চ্যাপ্টার 5, এইটারই পেজ নাম্বার 202, আর আমার যেটা ওই অথবা চ্যাপ্টার 4 হইলে ওই চ্যাপ্টারে আছে, দেখে নেবেন। ঠিক আছে, আজকে এই পর্যন্তই রাখি। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ, আবার দেখা হবে। থ্যাংক ইউ। দেখা তো হয় না স্যার, কথা হয়। সাইদ ভাই, আচ্ছা ভাই, 153 পেজের কোনটা লাস্টেরটা কেউ বলতে পারবেন কি?
কোনটা খুঁজতেছেন ভাইয়া? তিপ্পান্ন পেজে তো পাচ্ছি না। স্লাইড তো শেয়ার করা আছে, স্লাইডটা দেখলেই তো হয়। স্লাইডটা দেখেন, পেয়ে যাবেন সব। স্যার পিডিএফ ফাইল দিয়েছে আমাদেরকে। আচ্ছা, ঠিক আছে। আর আপনি বইতে একটু খোঁজ নেন, আমার কাছে বই নাই তো এই জন্য আমি বলতে পারছি না। না, একজন বললো তো একটু আগে নতুন ও বইতে- আচ্ছা, যাই হোক চ্যাপ্টার ইন্ডেক্স নাম্বারে গেলেই সবকিছু পেয়ে যাবেন আপনি, বেশি কষ্ট করা লাগবে না, ইন্ডেক্স নাম্বারে গেলেই পেয়ে যাবেন। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, আল্লাহ হাফেজ। সাইদ ভাই আছেন নাকি?